নমস্কার। অফুরন্ত ভালোবাসা জানাই আমাদের সমস্ত শ্রোতা বন্ধুকে। আমি শান্তনু আর আপনাদের ভালোবাসার চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশন নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকে আপনাদের জন্য থাকছে স্বনামধন্য সাহিত্যিক শ্রী অনীশ দেবের লেখা একটি অলৌকিক উপন্যাস আধার প্রিয়া অবলম্বনে কাল রাত্রি। অনীশ দেব জন্ম 22শে অক্টোবর 1951 সালে কলকাতায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞানের একজন খ্যাতনামা লেখক। পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জনপ্রিয় পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। পুরস্কৃত হয়েছেন একাধিক পুরস্কারে। এই অসামান্য উপন্যাসটি আশা করি আপনাদের সবার খুব পছন্দসই হবে। গল্পে কথক অর্থাৎ লিলুর ভূমিকায় থাকছে দীপিকা। তবে গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লক্ষণীয়, গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক কাল রাত্রি। একটি শীতের সন্ধ্যা, 1974 সাল। 17-18 বছরের একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল। পরনে গোলাপি কালো নকশা ছাপা শাড়ি, গায়ে একটা বাদামি রঙের শাল অগোছালোভাবে জড়ানো। এখন কোনো কিছুই গুছিয়ে করার মতো মনের অবস্থা মেয়েটির নেই। সেটা মেয়েটির হাঁটার ধরন লক্ষ্য করলেও বোঝা যায়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে শীত যতই জাঁকিয়ে বসুক না কেন, যানবাহনের বেহিসাবি সংখ্যার তাতে কোনো রকম হেরফের হয় না। সুতরাং এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছিল নানান গাড়ি, প্রাইভেট কার, ট্যাক্সি, বাস, ট্রাম, স্কুটার, মোটর বাইক, আর অসংখ্য মানুষ যে যার ব্যস্ততায় ফাঁক ফোকর পেয়েই এক ছুটে রাস্তা পার হয়ে যাচ্ছে। ফুটপাতের বাঁদিকে পায়রার খোপের মতো ছোট ছোট লটারির টিকিটের দোকান, ডান দিকে পাঁচমেশালি ফলের দোকানে কেনাকাটার ভিড়। তার পাশেই জাগ্রত মা কালীর মন্দিরে আরতি হচ্ছে, ঘণ্টাও বাজাচ্ছে কেউ কেউ। ভক্তরা রাস্তায় দাঁড়িয়েই প্রণাম সেরে নিচ্ছে, কেউ মাথা ঠুকছে মন্দিরের দেওয়ালে। কারো মনস্কামনা পূর্ণ হয়েছে তাই ভক্তি মেশানো কৃতজ্ঞতা জানাচ্ছে দেবীকে, আর কেউ বা মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় কাতর প্রার্থনায় আকুল। মেয়েটি আস্তিক, ওর বাড়িতে ঠাকুরের আসন আছে, সেখানে ওর মা সকাল সন্ধে পুজো করেন। মেয়েটিও একই অভ্যাস পেয়েছে মায়ের থেকে। দেবদেবীর ওপরে ওর ভক্তি আছে, আর আছে আস্থাও। এই পথ ধরে ও বহুদিন বহুবার যাতায়াত করেছে, কিন্তু এই মা কালীর মন্দিরে কখনো থমকে দাঁড়িয়ে প্রণাম জানায়নি। ওর কাছে ওর বাড়ির দেবদেবী ছিল সব, কিন্তু আজ সকাল থেকেই ওর সমস্ত হিসেব কেমন যেন গুলিয়ে গেছে। মাথা ঠিকমতো কাজ করছে না, মনের অবস্থাও এলোমেলো। তাই ওদিকের ফুটপাথে মা কালীর মন্দিরটা চোখে পড়া মাত্রই ও কোনো রকমে গাড়ি ঘোড়া বাঁচিয়ে রাস্তা পার হলো। ওর টানা টানা চোখে নাম না জানা কত আশঙ্কা। রাস্তার ধার ঘেঁষে বসেছিল কয়েকজন শাক সবজি বিক্রেতা। তাদের পাশ কাটিয়ে মেয়েটি চলে গেল ফুটপাতের ওপরে। মন্দিরের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে গাঢ় চোখে অনুভব করল জাগ্রত মা কালীকে। মেয়েটির চোখ জলে ভিজে গেল। মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা, ছোট ছোট দুই ভাইয়ের কথা, আর শুভদীপের কথা। প্রতিমাকে প্রণাম জানিয়ে মেয়েটি অন্যান্য ভক্তের পাশ কাটিয়ে সরে এলো মন্দিরের দেওয়ালের কাছে। তারপর বিষাদে আকুল হয়ে মাথা ঠুকতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, মা, মা গো, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো, রক্ষা করো মা গো, মা। মেয়েটির মনের একটি অংশ বলতে চাইছিল, মাথা খুঁড়ে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হবেই। কিন্তু ওর মনের অন্য আর একটা অংশ চিৎকার করে বলছিল, দেবতার লীলা দেবতাই জানে, তোর প্রার্থনায় যেন তিলমাত্র অবিশ্বাস না থাকে।
কিছুক্ষণ পর মেয়েটি যেন ঘোর থেকে জেগে উঠল। শাল সরিয়ে বাঁ হাত বের করে ঘড়ি দেখল, 7:25। শুভদীপ নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরে এসেছে। বাঁ হাতের চেটোটা স্পষ্ট করে চোখের সামনে ধরল মেয়েটি। শুভদীপের ফোন নম্বর লেখা আছে সেখানে, 472401। চোখের জল মুছে ফুটপাত থেকে রাস্তায় নেমে এলো সে। হাঁটতে শুরু করলো 5 মাথার মোড়ের দিকে। মোড়টা পেরিয়ে ও যাবে শ্যামবাজারের টেলিগ্রাফ অফিসে। সেখান থেকে ফোন করা যায়। যদি ওদের ফোন খারাপ থাকে তাহলে 2টো ওষুধের দোকান আছে কাছাকাছি, একটু পয়সা দিলে ওরাও ফোন করতে দেয়। মেয়েটির গায়ের রং মাজা, সরল টানা টানা গভীর চোখ, গড়ন লম্বা ও চিপচিপে, ভ্রুর কাছটা যেন জোড়া, নাকে একটা সাদা চকচকে পাথর বসানো নাকছাবি, চিবুক তীব্র, সামান্য উদ্ধত, অথচ চোখের দৃষ্টি এখন অসহায়, খানিকটা যেন ভয় পেয়েছে সে। শ্যামবাজার 5 মাথার মোড় পার হওয়ার সময় নেতাজির মূর্তির প্রায় পাশ ঘেঁষে চলে গেল মেয়েটি। রাস্তায় পথচারী ও যানবাহন যেন সে দেখেও দেখছিল না। শীতের বাতাসে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। একটু দূরের জিনিস ঠিকমতো ঠাউর করে দেখা যাচ্ছিল না। মেয়েটির নজর ঝাপসা হয়ে আসছিল বোধহয়। ও শালের খুঁট দিয়ে কয়েকবার চোখ মুছল। টেলিগ্রাফ অফিসের দোতলায় উঠে একটা টেলিফোন বুথ খালি পেয়ে গেল মেয়েটি। চটপট বুথের ভিতরে ঢুকে গিয়ে অকুল পাথারে খড়কুটো আঁকড়ে ধরার মতো রিসিভারটাকে আঁকড়ে ধরল সে। না, কোনো ডায়াল টোন নেই। লিভারটা টেনে বেশ কয়েকবার খটখট করল সে। রিসিভার কানে চেপে শুনল না, একটা অস্বাভাবিক গুঞ্জন শুধু কানে ভেসে আসছে। বেরিয়ে এসে পাশের বুথের ভাঙা দরজার কাছে দাঁড়ালো মেয়েটি। একজন অবাঙালি ভদ্রলোক বেশ চেঁচিয়ে কথা বলছেন টেলিফোনে। মেয়েটি উসখুস করতে লাগলো। পিছনের কাউন্টারের ওপাশ থেকে টেলিগ্রাফের টরে টক্কা শুনতে পাচ্ছিল সে। মনে হচ্ছিল মর্স কোডের সংকেত ওর মাথার ভেতরে বাজছে। এই ভদ্রলোকের টেলিফোন করা কখন শেষ হবে? একটু পরে বুথ খালি হতেই মেয়েটি ঢুকে পড়ল বুথে। নম্বর ডায়াল করার সময় টের পেল ওর হাত কাঁপছে। ও প্রান্তে রিং বাজছিল। 4 বারের পর টেলিফোন তুলল কেউ। হ্যালো। বয়স্ক পুরুষ কণ্ঠস্বর, বোধহয় শুভদীপের বাবা। হ্যালো, শুভদীপ আছে? আপনি কে বলছেন? প্রশ্নের মধ্যে অপছন্দের সুর। শুভদীপের বাবার সঙ্গে মেয়েটির এখনো আলাপ হয়নি। শুভর কাছে শুনেছে ভদ্রলোক বেশ কড়া আর রাশভারী। ওর ব্যবসার পয়সাতেই শুভদীপের যত বাবুয়ানি। মেয়েটি ভয় পেয়ে গেল। এক মুহূর্ত কি ভেবে কাঁপা কাঁপা গলায় মিথ্যে বলল, আমি ওর বন্ধু জয়ন্তর দিদি। জয়ন্ত ওকে একটা খবর দিতে বলেছে। ওর লাস্ট উইকের ক্লাস নোটটা যেন কাল ইউনিভার্সিটিতে নিয়ে আসে। আর দাঁড়াও, বুড়োকে দিচ্ছি, ওকে যা বলার বলো। বুড়ো শুভদীপের ডাক নাম। কয়েক সেকেন্ড সব চুপচাপ, শুধু পিছন থেকে টরে টক্কা ভেসে আসছে। কিরকম দম বন্ধ করা ভ্যাবসা গরম লাগছে যেন। হ্যালো। শুভদীপের গলা। ওহ, মা কালী সত্যি জাগ্রত। শুভ, শুভ, খুব বিপদে পড়েছি শুভ। গলা চিনতে পারল শুভ। সঙ্গে সঙ্গে ওর কণ্ঠস্বর কেমন নির্বিকার ও কাট কাট হয়ে গেল। বাবার সামনে কি করে সহজভাবে কথা বলবে ও? ও তো বলেই দিয়েছিল। ফোন নাম্বার নিচ্ছ নাও, কিন্তু জেনুইন ইমার্জেন্সি না হলে ফোন করো না। অথচ কেন, কি হয়েছে? শুভ, শুভ, আজ সকাল থেকে খুব খুব বমি হচ্ছে, বারবার ওয়াগ উঠছে। আমি কি করব শুভ? আমি এখন কি করব? কাঁদছো কেন বোকামে? আরে রিগল্যান্ড ট্যাবলেট খেয়ে নাও, বমি বমি ভাব এক্ষুনি কেটে যাবে। আর তাছাড়া আমার মনে হচ্ছে কোনো কারণে তোমার খাওয়া দাওয়ার গন্ডগোল হয়েছে। মেয়েটি বুঝতে পারল
ও প্রান্তে টেলিফোনের সামনে শুভদীপ এখন একা এবং নিরাপদ। কিন্তু শুভর কথায় ভরসা না পেয়ে ও তখনও কাঁদছিল। জড়ানো গলায় বলল, না না, সেসব নয় শুভ, অন্য ব্যাপার। ট্যাবলেট খেলেও কমবে না, তুমি বুঝতে পারছো না? সেই যে পুজোর সময় আমরা ডায়মন্ড হারবার গিয়েছিলাম, তোমাকে তখন অত করে বারণ করলাম, তুমি শুনলেই না, বললে ভয়ের কিছু নেই। এখন কি সর্বনাশ হলো বলো তো, কি সর্বনাশটাই না হলো। আস্তে আস্তে। চাপা গলায় বলে উঠল শুভ, তাহলে কি ওর বাবা ঢুকে পড়েছেন ঘরে? কিন্তু মেয়েটি তখনও মরিয়া। একমাত্র শুভদীপই ওকে বাঁচাতে পারে এই পাগল করা ঝড় থেকে। তাই ও জেদি গলায় বলল, কাল আমি 6টার সময় তোমার জন্য কফি হাউসে ওয়েট করব, তুমি আসবে কিন্তু। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। মাত্র একবারে এত কিছু হতে পারে না। নিশ্চয়ই তুমি হিসেবে কোনো গন্ডগোল করছো, আর তাতেই এত প্যানিকই হয়ে উঠছো। যাকে কোত্থেকে ফোন করছো তুমি? শুভ জানে ওদের বাড়িতে ফোন নেই। মেয়েটি জানালো তার ফোন করার জায়গাটা। ও বাবা, এই একটা সামান্য ব্যাপারের জন্য এই ঠান্ডার মধ্যে এত দূর চলে এসেছো? এরকম হিসেবের গোলমাল তোমার আগেও হয়েছে। আর ওসব বাজে চিন্তা ঝেড়ে ফেলে বাড়ি যাও, ভালো করে খেয়ে দিয়ে কষে ঘুম দাও তো। কাল তুমি 6টার সময় আসছো তো তাহলে? কাল 6টার সময় বোধহয় হবে না। কাল আমাদের বিজনেসের ব্যাপারে বাবার সঙ্গে একটু বসতে হবে। শুভ প্লিজ, শুভ প্লিজ, এই অবস্থায় তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমি মরে যাব আমি। যা হয়েছে তা হয়েছে, কিন্তু তুমি পাশে না থাকলে আমি। শোনো, এত আপসেট হওয়ার কিছু নেই। পরশু সন্ধেবেলা এই শোন, কাল আমি ওই বিডিজির ক্লাসটা করতে পারবো না, বুঝলি? আর এই ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে অনেকটা লাইব্রেরি ওয়ার্ক বাকি আছে, নোট করলে তোকে দিয়ে দেবো, কপি করে নিস। হ্যাঁ আচ্ছা, এখন রাখছি। কাল 11টায় ক্লাসে দেখা হবে, বুঝলি? বলে টেলিফোন রেখে দিল শুভ। মেয়েটি বুঝতে পারল শেষ দিকটাই শুভদীপ কোনো কাল্পনিক ক্লাসমেটের সঙ্গে কথা বলছিল। ওর এই অভিনয়ের একমাত্র কারণ হয়তো টেলিফোনের কাছাকাছি ওর বাবা এসে পড়েছেন। কিন্তু এই অবস্থায় অন্য সমস্যার কথা শুভ ভাবছে কেমন করে? মেয়েটি তো অন্য কোনো সমস্যার কথা আর ভাবতে পারছে না। গাটা গুলিয়ে উঠল মেয়েটির, গলা দিয়ে উঠে আসতে চাইল সব কিছু। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে সে ঢোক গিলল। রিসিভার রেখে দিয়ে আবার ডায়াল ঘোরালো। বুথের বাইরে একজন তরুণ টেলিফোন করার জন্য অপেক্ষা করছিল। মেয়েটিকে দ্বিতীয়বার ডায়াল ঘোরাতে দেখেই হ্যাঁচকা টান দিয়ে দরজা খুলে দিল সে। রুক্ষ গলায় বলল, কি হলো দিদি? এখানে পরপর দুটো টেলিফোন করা যায় না। বাইরে আসুন, আগে আমার হয়ে যাক, তারপর আপনি আবার করবেন। মেয়েটি ঘুরে তাকালো ছেলেটির দিকে। ওর মুখের দিকে তাকিয়ে ছেলেটি পাথর হয়ে গেল। ভাসানের সময় দুর্গা প্রতিমার মুখটা ঠিক এরকম দেখায়। প্লিজ, আমার ভীষণ জরুরি দরকার। ঠিক আছে ঠিক আছে, আপনি করে নিন। বলেছি বলে কিছু মাইন্ড করবেন না। আবার ফোন করলো মেয়েটি। ও প্রান্তে সেই রাজভারী গলা। মেয়েটি রিসিভার রেখে দিল, আবার ডায়াল ঘোরালো। আবার সেই একই কণ্ঠস্বর, তারপরেও সেই একই ব্যাপার। তারপরের চেষ্টায় ও প্রান্তে কোনো রিং শোনা গেল না। বোধহয় শুভদীপের বাবা বিরক্ত হয়ে রিসিভার নামিয়ে রেখেছেন একপাশে। একটা ঘোরের মধ্যে টেলিফোন বুথ থেকে বেরিয়ে এলো মেয়েটি। এখন আর ফোন করার চেষ্টা করেও কোনো লাভ নেই। কিন্তু কি করবে ও এখন? পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মেয়েটি নানান কথা ভাবছিল। সন্দেহটা ওর মনে মাথা চাড়া দিয়েছিল দিন সাতেক আগে থেকেই। মেইলি নিয়মটার গরমিল হতেই ওর ডায়মন্ড হারবারের ব্যাপারটা মনে পড়ে গিয়েছিল। তারপর যত দিন গেছে ভয়টা ততই জমাট বেঁধেছে। অবশেষে কাল রাত থেকে ওয়াক উঠতে শুরু করে। রাতেও দু একবার বাথরুমে গিয়েছিল, তার মধ্যে একবার বমির দমক চাপতে পারেনি। কিন্তু শুধু খানিকটা জল বেরিয়ে আসা ছাড়া আর কিছুই বেরোয়নি মুখ দিয়ে। তারপর আজকের সেই জঘন্য সকালটার শুরু। গা গুলানো, মাথা ঝিমঝিম, সেই সঙ্গে ছোটোখাটো আরও কত নানান উপসর্গ।
মা কয়েকবার সন্দেহ মাখানো অবাক চোখে তাকিয়েছে। ডাক্তার দেখানোর কথা বলেছে, ওষুধ খাওয়ার কথা বলেছে, কিন্তু মেয়েটি বিশেষ আমল দেয়নি। বরং আজ অনেক বেশি সময় ধরে ও প্রার্থনা করেছে ঠাকুরের আসনের সামনে। সেখানে অধিষ্ঠিত মা কালী, দেবী লক্ষ্মী আর দেবাদিদেব মহাদেব, তারা নিশ্চয়ই ওর প্রার্থনায় বিশেষ কান দেননি। কারণ ওর শরীরের অস্বস্তি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেড়েছে। ওর বাবা অত সব লক্ষ্যও করেননি। সওদাগরি অফিসের ম্যানেজার সাহেবের অত সব লক্ষ্য করার সময় কোথায়? সব সময় ধোপ দুরস্ত পোশাকে ফিটফাট হয়ে রয়েছেন, ঠোঁটে ঝুলছে সিগারেট। বাড়িতে তিনি সাধারণ সিগারেট খান, কিন্তু রাস্তায় বেরোলেই আঙুলের ফাঁকে দামি সিগারেট। অফিসেও তাই। অফিসের গাড়ি সকাল 9টার সময় তাকে মোহনলাল স্ট্রিটের মুখ থেকে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে অফিসের আরও দুজন হোমরা চোমরা যাতায়াত করেন। বাড়িতে বাবা যখনই কোনো কথা বলেন, তার কেন্দ্রবিন্দুতে থাকে অফিস আর উন্নতি। মানুষটা শুধু প্রতিপত্তি আর সামাজিক প্রতিষ্ঠা চিন্তাই করে গেল। মায়ের কাছেও শুনেছে বাবা একেবারে গরিব অবস্থা থেকে এই মাঝারি অবস্থায় পৌঁছেছেন। মাঝারি থেকে এখন পৌঁছতে চান অনেক উঁচুতে। ছেলে মেয়েদের সুখ দুঃখের খবর তিনি খুব কম নেন, আর যখনই নেন সেটা একেবারে অফিসের ঢঙে। কাজকর্মে ভুল হলে মাকে অধস্তন কর্মচারী ভেবে দিব্যি ধমক লাগান, আর আঙুলের ফাঁকে সিগারেট রেখে এক মনে টিভির খবর শোনেন। দেশের খবর নিয়ে কম বেশি মাথা ব্যথা থাকলেও বাড়ির খবরে বোধহয় ভদ্রলোকের তেমন আগ্রহ নেই। তা না হলে সদ্য যুবতী মেয়ের তাল কেটে যাওয়ার রোজকার জীবন কেন তার নজরে পড়বে না? আজ সারাদিন মায়ের সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে মেয়েটির, অথচ মাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে। ছোটবেলা থেকে ওর মনে শুধু মায়ের স্মৃতি। কারণ ওর বাবা তখন গরিব থেকে মধ্যবিত্ত হওয়ার চেষ্টায় দিন রাত ব্যস্ত ছিলেন। ছোট ছোট ভাই দুটোকেও মেয়েটি খুব ভালোবাসে। বুবুর বয়স 8 আর টুটুর বয়স 5। দিদি বলতে ওরা দুজনেই একেবারে আত্মহারা। অথচ আজ ভাই দুটোর সঙ্গেও হাসি খুশি ব্যবহার করতে পারেনি মেয়েটি। একটি মাত্র দুশ্চিন্তা ওকে চোখের পলকে অন্য গ্রহের বাসিন্দা করে দিয়েছে। ওর সুখ দুঃখ ব্যথা বেদনা যেন ছোট্ট একটা ঘরে লুকিয়ে পড়েছে, আর সেই ঘরের জানালাগুলো যেন বন্ধ করে দিয়েছে কেউ। একটু আগে বাড়ি থেকে বেরোনোর সময় মা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেছে, কোথায় বেরোচ্ছিস এখন এই ঠান্ডার মধ্যে? একটা ফোন করব। কাল সকালে করিস। না, খুব জরুরি ফোন, এখনই করা দরকার। দরজার কাছে ঘাড় গোঁজ করে দাঁড়িয়েছিল সে। যা তাহলে, যা ভালো বুঝিস কর। এখন তুই বড় হয়ে গেছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। মা অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলছিল। আজ সকাল থেকে তোর কি যে হয়েছে, তোকে নিয়ে আমার চিন্তা হয়। মাকে জড়িয়ে ধরে ওর কাঁদতে ইচ্ছা করছিল তখন। শুভদীপের কথা ও কাউকে বলেনি। বাবা তো জানেই না, মাও না। ইস, যদি মাকে সব খুলে বলতে পারত। মেয়েটি নির্লিপ্ত গলায় জবাব দিয়েছে, কেন? শুধু শুধু চিন্তার কি আছে? 10 মাস 10 দিন পেটে ধরেছি তো, তাই। 10 মাস 10 দিন? কথাটা ধাক্কা মারল মেয়েটির বুকে। ইতিমধ্যে নিশ্চয়ই 10 দিন কেটে গেছে। তাহলে আর বাকি 10 মাস। মা যদি ব্যাপারটা এখন শুনে, তাহলে কি হার্ট ফেল করবে? মায়ের তো আবার হাই ব্লাড প্রেশার। আর কথা বাড়ায়নি সে। থমথমে মুখে সদর দরজা খুলে নেমে এসেছে রাস্তায়। এখন বাড়ি ফেরার পথে বারবার ওর মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তে ওর শরীরের ভেতরে আর একটা শরীর বেড়ে উঠছে। মেয়েটির চিন্তা এলোমেলো দিশেহারাভাবে ছোটাছুটি করে শেষ পর্যন্ত পাথরের দেওয়ালে মাথা খুঁড়ে মরছিল। মা, মা জননী, অন্ধকে একটু সাহায্য করবেন।
চমকে উঠে মেয়েটি দেখল ফুটপাতের একজন অন্ধ ভিখারি একটা তোবড়ানো অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে ভিক্ষে করছে। মেয়েটি পার্স থেকে একটা টাকা বার করে লোকটিকে দিল। ভগবান আপনার ভালো করবেন। মেয়েটি প্রায় চোখ বুজে সেই আশিস গ্রহণ করল। এখন ওর সব রকমের শুভেচ্ছা প্রয়োজন। বাড়িতে ফেরার পর মেয়েটি ঠিক করল কাল ইউনিভার্সিটিতে গিয়ে শুভদীপের সঙ্গে দেখা করবে। এই সমস্যাটা এমন কিছু বড় সমস্যা নয়, শুভদীপ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আর শেষ পর্যন্ত চূড়ান্ত সমাধান তো আছেই, বিয়ে। এই চিন্তাটাকে পাখির ছানার মতো বুকে আঁকড়ে ধরে বাকি রাতটা কাটিয়ে দিল মেয়েটি। বারবার ওর গা গুলিয়ে উঠছিল, মাথা দপদপ করছিল, কিন্তু শুভদীপের সঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলোর কথা সিনেমার মতো পরপর ভেবে ও নিজেকে সামলে রেখেছিল। কখনো কখনো দু এক কলি গান গেয়ে মনটা হালকা করতে চাইছিল। কাল শুভদীপের সঙ্গে দেখা হলেই আর কোনো চিন্তা নেই। তারপর মাকে সব কথা খুলে বলবে ও। মাকে কষ্ট দিয়েছে ভেবে ও মনে মনে কষ্ট পেল। কাল ও মার গলা জড়িয়ে ধরে সব বলবে। মা, মা গো, আমিও তোমার মতো 10 মাস 10 দিন কষ্ট করতে শিখছি। ওর মনটা বোধহয় শান্ত হয়ে আসছিল, কারণ এক সময় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল মেয়েটি। তবে ঘুমিয়ে পড়ার আগে ও আকুল হয়ে 33 কোটি দেবদেবীকে ডেকেছিল। দেবতারা যে ওর আকুল প্রার্থনায় কান দেননি সেটা মেয়েটি বুঝতে পেরেছিল 1 সপ্তাহের মধ্যেই। শুভদীপ ওর সঙ্গে সব রকম যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল। একটি শীতের সন্ধ্যা, 1994 সাল। ভদ্রমহিলা আমার মুখোমুখি একটা চেয়ারে বসেছিলেন। বেশ মোটাসোটা, কালো কালো চেহারা, সিঁথির সিঁদুর বেশ চওড়া। যতটা চওড়া স্বামীর সঙ্গে সম্পর্ক বোধহয় ঠিক ততটাই সরু। তাই আমার কাছে এসেছেন সম্পর্ক জোড়া লাগানোর ঝাড়ফুঁক টুকটাক করতে। বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে একটু খোনা গলায় তিনি অনুনয় করে বললেন, কিছু একটা আপনাকে করতেই হবে। অনেক আশা নিয়ে আমি এসেছি। আমি মহিলাকে ভালো করে দেখলাম। 3টি সন্তানের জননী। জননী হওয়ার জন্যে আলাদা কোনো যোগ্যতার দরকার হয় না। এ ব্যাপারে পশু বা মানুষের কোনো তফাৎ নেই। শুধু জন্মসূত্রে শারীরিক কোনো গোলমাল না থাকলেই হলো। ভদ্রমহিলার স্বামী অন্য মেয়ে ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়। কবে নাকি স্বামীর ব্যাগের মধ্যে একটা পারফিউম মাখানোর রুমাল পেয়েছিলেন তিনি। তারপর 2 মাসের ব্যবধানে 2টো চিঠি। না, নির্দোষ চিঠি নয়, প্রেমপত্র। এ নিয়ে স্বামীর সঙ্গে তুমুল হয়ে গেছে, অথচ লাভ কিছুই হয়নি। ভদ্রমহিলার যা চেহারা দেখছি তাতে ওর পক্ষে স্বামীকে বশ করা বেশ মুশকিল। তার উপর উনি ফ্রিজিড কিনা কে জানে। কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। এই চেষ্টা করার জন্যই সবাই আমাকে টাকা দেয়, আর সেই টাকাতেই আমার আর মায়ের দিন চলে যায়। আপনার স্বামীর নাম কি? অতীশ নন্দী। আমি পাশের টেবিল থেকে বেশ মোটাসোটা একটা বই টেনে নিলাম। অতি ব্যবহারে বইয়ের পৃষ্ঠাগুলোর সেলাই ঢিলে হয়ে গেছে। পাতা উল্টাতে উল্টাতে নির্দিষ্ট একটা জায়গা খুঁজে পেলাম, পতি বশীকরণ মন্ত্র। পাতার মার্জিনে আমারই লেখা নানান নোট। সামনে রাখা একটা সাদা খাতা টেনে নিলাম। একটা ফর্সা পৃষ্ঠা বের করে লিখতে শুরু করলাম। ওং নমঃ মহাযক্ষিণী পতিং মে বশং কুরুঃ কুরুঃ স্বাহা। মঙ্গলবার একটি গোটা সুপারি উক্ত মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে মুখে রাখবে। স্বামী ঘর থেকে বেরিয়ে যাবার পর সুপারিটি মুখ থেকে বার করে দুধ গঙ্গাজল দ্বারা ধুয়ে আবার সেই সুপারিটি উক্ত মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে সেটা কুচিয়ে পান সেজে স্বামীকে খাওয়ালে পতি বশ হবে। তীব্র বশীকরণ প্রভাব পেতে হলে সুপারির সঙ্গে বাদুড়ের কানের সামান্য টুকরো এবং গোরচনা মিশিয়ে পতিকে খাওয়াতে হবে।
এই আচার পালন করলে সিদ্ধি লাভ অনিবার্য। লেখা শেষ হলে কাগজটা ভদ্রমহিলার হাতে দিয়ে বললাম, আপনার চেনা জানার মধ্যে অতীশ নামে আর কেউ নেই তো? ভদ্রমহিলা দ্রুত মাথা নেড়ে জানালেন, না, কেউ নেই। থাকলে মুশকিল হতো, দুজন অতীশই আপনার টানে পাগল হতো। ভদ্রমহিলা বিনয়ের হাসি হেসে বোধহয় ব্লাশ করলেন। গায়ের রং কালো বলে রক্তের টুকটুকে লাল উচ্ছ্বাস বোঝা গেল না। কাগজের লেখা ইত্যাদি পড়া শেষ হলে তিনি আমার দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, এই গরুচোনা জিনিসটা কি? গরুর পিত্ত থেকে একরকম চকচকে হলুদ জিনিস বেরোয়, সেটাই। কিন্তু এই গরুচোনা আর বাদুরের কানের টুকরো পাবো কোত্থেকে? ওগুলো বাদ দিয়ে যদি... ওকে বাধা দিয়ে বললাম, সব কিছুরই একটা নিয়ম আছে, ওগুলো বাদ দিলে কাজ হবে না। আপনাকে নিউ মার্কেটের একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আমার নাম বললে সব পেয়ে যাবেন, তবে দোকানের নামটা আর কাউকে জানাবেন না। ভদ্রমহিলা কৃতজ্ঞভাবে বারবার ঘাড় নাড়ালেন। তারপর তার হাত ব্যাগ থেকে কয়েকটা 100 টাকার নোট বের করে জিজ্ঞাসা করলেন, কত দেব? আমি বই আর খাতা গুছিয়ে রাখতে রাখতে বললাম, 200। এমন সময় মা 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। চেহারা এতই রোগা যে গায়ের চাদরের একপাশ খসে পড়েছে, মুখে অসংখ্য ভাঁজ, চোখে চশমা, গাল ভাঙা, মাথার সব চুল সাদা ধপধপে। আমাদের দুজনের সামনে 2টো চায়ের কাপ সাজিয়ে দিতেই ভদ্রমহিলা চিৎকার করে উঠে বললেন, আরে আরে, এত সবের কি দরকার ছিল? আমার মা ইনি। মহিলা 200 টাকা আমার হাতে দিয়ে ব্যাগটা সরিয়ে রেখে আচমকা উঠে পড়লেন চেয়ার ছেড়ে। মায়ের কাছে গিয়ে ঝুঁকে পড়ে ঝপ করে একটা প্রণাম সেরে ফেললেন। মা লজ্জা পেয়ে পিছিয়ে গেল। আমি মজা পেলাম। ভদ্রমহিলা বোধহয় মাকে বড় ডাইনি ভেবেছেন, তাই এত ভক্তি। মা কোনো কথা না বলে চলে গেল। বহু বছর ধরেই মা খুব কম কথা বলে। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভদ্রমহিলা বিড়বিড় করে আমার দেওয়া কাগজটা পড়ছিলেন। বোধহয় এখন থেকেই মন্ত্র প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ ধরে সব চুপচাপ, শুধু মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ। ভদ্রমহিলা এখন বোধহয় এই মধ্যবিত্ত মলিন ঘরে বসে থাকতে অস্বস্তি বোধ করছেন। কাজ মিটে গেলে কেই বা ডাইনির আস্তানায় বসে থাকতে চায়। চা শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। একটু ইতস্তত করে বললেন, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না? বলুন। আমার কাছে মন খুলে কথা না বললে কাজে নানান প্রবলেম হয়। হাতের কাগজটা আমাকে দেখিয়ে তিনি অসহায় বালিকার গলায় জিজ্ঞাসা করলেন, এসবে ঠিকঠাক কাজ হবে তো? আপনার কি মনে হয়? না, মানে আমি ঠিক তা বলতে চাইনি। আপনি তো আমার মনের অবস্থা বুঝতেই পারছেন। ওসব জিনিস ঘাটতে হবে, আমার গা গুলিয়ে উঠছে, বমি পাচ্ছে। আপনার কোনো চিন্তা নেই, একবার একটু কষ্ট করেই দেখুন না। আর একটা কথা, যেদিন পানটা সেজে স্বামীকে খাওয়াবেন সেদিন উপোস করে থাকবেন। খেয়াল রাখবেন আপনার হাজবেন্ড যেন কিছু টের না পায়। ভদ্রমহিলা ঘন ঘন ঘাড় নেড়ে কৃতজ্ঞতায় আমার 2টো হাত চেপে ধরলেন। আমি ওকে দরজার কাছে এগিয়ে দেওয়ার সময় বললাম, হাজবেন্ডের সামনে একটু সেজে গুজে থাকবেন, একটু পারফিউম টারফিউম মাখবেন। আচমকা এই হিদুপদেশে ভদ্রমহিলা একটু যেন অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। নিয়মগুলো ঠিকঠাক মানবেন। কাজটার এফেক্ট কি হলো ও সপ্তাহে আমাকে ফোন করে জানাবেন। এই বশীকরণ মন্ত্রে যদি কাজ না হয় তাহলে ওর অতীশকে আর ধরে রাখা যাবে না। তখন বাদুরের কান কেন, ইয়েতির ইয়ে পানে সেজে খাওয়ালেও কোনো কাজ হবে না। ভদ্রমহিলা চলে যাওয়ার পর আমি চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে রইলাম। এখন আর কোনো ক্লায়েন্টের আসার কথা নেই। পাশের রান্নাঘর থেকে 5 ফোড়নের গন্ধ নাকে আসছে। মা রান্না শুরু করে দিয়েছে। চুপচাপ বসে আমি নিজের ফেলে আসা জীবনের কথা ভাবছিলাম, আর 4 দেওয়ালে ঘেরা ছোট্ট ঘরটাকে দেখছিলাম। 20 বছরে এই ঘরটা এতটুকু বদলায়নি, অথচ জীবন কত বদলে গেছে। ঘরের দেওয়ালগুলো 20 বছরে আরো জীর্ণ মলিন হয়েছে।
একদিকে দেওয়াল নানা রকম তন্ত্র মন্ত্র, অলৌকিক আচারের বই আর কাগজপত্রের ঠাসা, আর একদিকে দেওয়ালে অনেকগুলো তাক, তাকে নানান জড়িবুটি, পশু পাখির লোম পালক, হাড় আর নখ, রুদ্রাক্ষ, হরিতকি, শুকনো নিমপাতা, সাপের খোলস ইত্যাদি রয়েছে। ক্লায়েন্টের দরকারে এগুলো ব্যবহার করতে হয় আমাকে। তাকগুলোর উপরের দেওয়ালে রক্ষাকালীর এক বিশাল মাপের ফটো টাঙানো, লাল জিহবা, অরাল বদন, ছিন্ন মুন্ডে সজ্জিতা দেবী। এই ফটোর প্রভাব আমার উপরে যত না, তার চেয়ে ঢের বেশি আমার ক্লায়েন্টদের উপরে, কারণ দেবদেবীর উপর ভক্তি আমার অনেকদিন আগেই হয়ে গেছে। এখন আমার মা নিত্য দেবতার পুজো করে, আর আমি করি অপদেবতার পুজো। মা কালীর উল্টো দিকের দেওয়ালে আর এক দেবতার ফটো, আমার পিতৃদেব। বছরে একদিন ধূপধুনো ফুলমালায় পুজো পেয়ে থাকেন, যদিও সবসময় উনি আমার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু ফটোর মানুষ বলেই আমাকে দেখতে পান না। পেলে তার ম্যানেজার সুলভ গলায় নির্ঘাত ধমকে সুরে বলে উঠতেন, এসব কি হচ্ছে লিলু? তোমাকে না কতদিন শিখিয়েছি, ভূত পেত অপদেবতা বলে কিচ্ছু নেই। দেবতা বলেও তো কিছু নেই বাবা, আমি হেসে আপন মনেই বলে উঠলাম। এই বাড়িতে দেবতা একদিন ছিল, কিন্তু 20 বছর আগে তারা একটা 18 বছরের অসহায় মেয়েকে একা ফেলে রেখে আকাশে চম্পট দিয়েছে। বাবার ফটোর দিকে তাকিয়ে রইলাম আমি। আমার গা গুলিয়ে উঠছিল, বমি পাচ্ছিল অকারণে। পুরনো সেই রাতটাকে আমি ফিরে পাচ্ছিলাম মনে মনে। অবস্থা যখন চরমে পৌঁছেছিল, তখন ব্যাপারটা আর চেপে রাখতে পারিনি আমি। গা গুলিয়ে, মাথা ঘুরে, বমি হয়ে সে এক সাংঘাতিক অবস্থা। মা আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ার সময় বারবার জিজ্ঞাসা করছিল, লিলু কি হয়েছে বল, বল কি হয়েছে? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। শুভদীপের নির্লিপ্ত নির্বিকার গলা কানে বাজছিল, আর ততই আমার ভয় বাড়ছিল। মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম আমি। মা আমার দিকে কয়েক পলক তাকিয়ে কি বুঝেছিল কে জানে। মায়ের চোখে জল এসে গিয়েছিল। চাপা ভৎসনার গলায় বলেছিল, নীলা, এ তুই কি করলি? আমার গা পাক দিয়ে উঠেছিল। ছুটে বাথরুমে গিয়ে মাথা ঝুঁকিয়ে বমি করতে শুরু করলাম। মা তাড়াতাড়ি এসে বাথরুমের দরজাটা ভেজিয়ে দিয়েছিল, যাতে নাক গলানে পড়শিরা আমার বমির শব্দ শুনতে না পায়। সেদিন রাতে ঠাকুরের আসনের সামনে গলায় আঁচল দিয়ে বসে মা পাথরের মূর্তি হয়ে স্থির ভেজা চোখে তাকিয়েছিল দেবতাদের দিকে। এই 20টা বছরে দেবতারা মাকে কি দিতে পেরেছেন জানি না, তবে মা এখনো ঠাকুরের আসন ছাড়েনি, দেবতাদের ছাড়েনি, আর আর আমাকেও ছাড়েনি। চেয়ারে চোখ বুজে হেলান দিয়ে আমি বাবার গলা পেলাম। বাবা কাঁদছে। রাত তখন অনেক। পাশের ঘর থেকে মা আর বাবার চাপা কথাবার্তা কানে আসছিল। হঠাৎই বাবা কেঁদে উঠল। ইনিয়ে বিনিয়ে কপাল চাপড়ে চাপড়ে কাঁদতে থাকলো। আমি অস্বস্তি আর যন্ত্রণার মধ্যেও হতবাক হয়ে গিয়েছিলাম। ফিটফাট পোশাক পরা 24 ঘন্টার ম্যানেজার সাহেব কাঁদছে। বাবাকে সেই প্রথম কাঁদতে শুনেছিলাম। মানুষটা ভেঙে চুরে তাল গোল পাকিয়ে যাচ্ছিল। অফিসে বাড়িতে যে সবসময় শৃঙ্খলা বজায় রাখে, সে নিজেই বেসামাল বিশৃঙ্খল হয়ে পড়েছিল। সে রাতে আমার ভালো লেগেছিল। বাবা তাহলে আমাদের কথা ভাবে, আমার সুখ দুঃখের কথা ভাবে। কিন্তু 3 দিন পর বুঝেছিলাম, বাবা আমার সর্বনাশ নিয়ে ভেঙে পড়েনি। বাবা ভেঙে পড়েছে নিজের সর্বনাশের চিন্তায়। কারণ আমার ব্যাপারটা পাঁচকান হলে দামি সিগারেট খাওয়া ম্যানেজার সাহেবের সামাজিক প্রতিষ্ঠার কি হাল হবে সেটা ভেবেই বাবা ভেঙে পড়েছিল। এই মানসিক চাপ মানুষটা নিতে পারেনি। তাই এক ছুটির দুপুরে সিলিং ফ্যানে মায়ের শাড়ি বেঁধে ঝুলে পড়েছিল। বাবার গল্প সেখানেই শেষ হয়েছিল, কিন্তু আমার গল্প নয়। স্বপ্নে দেখা স্লো মোশন সিনেমার মতো আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম। তবে ছবির ফ্রেমের কোণা দিয়ে একটা সরু কালচে রক্তের ধারা ধীরে ধীরে গড়িয়ে নামছিল। পুরনো স্মৃতি সত্যি,
বড় নির্লজ্জ, যখন তখন ল্যাংটা হয়ে চোখের সামনে এসে নাচানাচি করে। যেমন এখন এই অসময়ে 20 বছরের পুরনো কথা মনে পড়ে যাওয়ার কোনো মানে হয় না। স্মৃতিকণা নামের 20 বছরের এই উদম তরুণী শরীরে মোচড় দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে থাকে। নাচতে নাচতে ও কমলা লেবুর খোসার রস ছুড়ে দেয় আমার চোখে। আমার চোখ জ্বালা করে, বুক জ্বালা করে। হঠাৎ মায়ের গলা পেলাম। কি রে লিলু, ঘুমিয়ে পড়লি নাকি? আমি চোখ মেলে তাকালাম। এই শীর্ণ জীর্ণ বৃদ্ধা মহিলাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এই সহ্যের কোনো সীমা নেই। একের পর এক মর্মান্তিক ঝড় বয়ে গেছে আমার মায়ের উপর দিয়ে। প্রথমে আমার ঘটনা, তারপর বাবার স্বার্থপরের মতো আত্মহত্যা, আর অবশেষে বুবু আর টুটুর আলাদা হয়ে যাওয়া। বিয়ের পরই ওরা আলাদা হয়ে গেছে। দিদির সঙ্গে ওদের দূরত্ব আগেই অনেক বেড়ে গিয়েছিল। বিয়ের পর সেই দূরত্বের মাঝে কেউ যেন কংক্রিটের পাঁচিল তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমি আর মা পরস্পরকে আঁকড়ে ধরে বেঁচে রইলাম। একটা সময় প্রচুর টিউশনি করে টাকা রোজগার করতাম। তারপর কি করে কি হয়ে গেল, ঝাড়ফুঁক টুকটাকে 2-1টা বই হাতে এসে গেল, আর একই সঙ্গে তন্ত্রমন্ত্রের দিকে ঝোঁক গেল বেড়ে। গোয়া বাগানের এক বাবার আশ্রমে আমি প্রায়ই যেতাম। ভদ্রলোকের নাম নৃপেন সাধুখা, সংসারী তান্ত্রিক বলে নিজেকে পরিচয় দিতেন। সেখানে প্রায় বছর 5 তার সাধন সঙ্গিনী হয়েছিলাম। শরীর বা মন নিয়ে ছুচিবাইয়ের কোনো ব্যাপার ছিল না। তাই বোধহয় গুরুকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো? তোর কি খুব ক্লান্ত লাগছে? তাকে রাখা টেবিল ঘড়ির দিকে তাকালাম। প্রায় 8:30 বাজে। মাকে বললাম, 9টা বাজলে খেতে দিও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। এমন সময় ফোন বেজে উঠল। মা ফোন ধরে কথা বলে আমার দিকে রিসিভার এগিয়ে দিয়ে বলল, তোর ফোন। ও প্রান্তে মিসেস খান্ডেলওয়াল কথা বললেন। আমার অনেক দিনের ক্লায়েন্ট। ওর বিশ্বাস আমার মন্ত্রতন্ত্রের জন্যই উনি মা হতে পেরেছেন। প্রায় বছর 6 হলো আমার পসার বেড়েছে। ক্লায়েন্টরাই আমাকে সব কিছু দিয়েছে। এই টেলিফোনও ওদেরই দেওয়া। এসব আমি কখনো ভুলি না। রাতে খাওয়া দাওয়ার পর যখন শুতে গেলাম, তখন হঠাৎই মনে হলো আর দিন কয়েক পর 18ই ডিসেম্বর। 20 বছর আগের ওই দিনটাতেই আমি শুভদীপকে টেলিফোন করতে বেরিয়ে শ্যামবাজার কালীবাড়ির দেওয়ালে মাথা খুঁড়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এশিয়াটিক সোসাইটিতে কয়েকটা বইয়ের খোঁজে গিয়েছিলাম। মাঝে মাঝে নিজের পড়াশোনার কাজে ওখানে যেতে হয় আমাকে। আজ 2টো বই কিনলাম ওদের সেলস কাউন্টার থেকে, এ ক্রিটিক্যাল এডিশন অফ শ্রীকাল চক্রতন্ত্ররাজ আর তন্ত্রলোক। তারপর ওদের পুঁথি ঘরে পড়াশোনা সেরে বেরিয়ে এসেছি বিকেলের পার্ক স্ট্রিটে। সূর্য ডুবে গিয়ে এর মধ্যেই ছায়া নেমেছে। শীতের হাওয়া বেরিয়ে পড়েছে শান্ত ভ্রমণে। সামনের খোলা আকাশের দিকে তাকিয়ে আমার ভীষণ একা একা লাগছিল। মাঝে মাঝে এই নিঃসঙ্গতার অসুখ আঁকড়ে ধরে আমাকে। আমার জানা এমন কোনো জড়িবুটি নেই যা এই অসুখ সারাতে পারবে। আমি জানি আমি স্বাভাবিক নই। আমার বয়সী যৌবন যাই যাই কোনো মহিলা সারা দিন নানা রকম স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকে, আর আমার যত ব্যস্ততা আমার পেশাকে ঘিরে। আমার কোনো বন্ধু নেই, ছেলে বন্ধুও না, মেয়ে বন্ধুও না। শুভদীপের ঘটনার পর আমার বিশ্বাসের জায়গাটায় বোধহয় কোনো গোলমাল হয়ে গিয়ে থাকবে। তাই অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলেও কাউকে আমি বিশ্বাসের আওতার মধ্যে নিয়ে এসে বন্ধু করতে পারিনি। শুধু আমি আর মা লতানে গাছের মতো পরস্পরকে জড়িয়ে কেমন অদ্ভুতভাবে বেঁচে আছি। শরীরের তাড়না আমি কখনো কখনো টের পাই। তখন কাম উত্তেজনার দমন যন্ত্র সামনে রেখে নিয়ম মতো অভিমন্ত্রিত করে সে তাড়নার উপশম করি। তবে সবসময় যন্ত্র বা মন্ত্রে কাজ হয় না। যে তন্ত্রমন্ত্রের ব্যবসা করে আমি বেঁচে আছি, তাতে কি আমি বিশ্বাস করি? বহুদিন ধরে ভেবে উত্তর পেয়েছি, হ্যাঁ। আমার বিশ্বাসে ইন্ধন জুগিয়েছে আমার অসংখ্য মক্কেল।
আর যে কখনো তোমার ক্ষতি করবে না তাকে বিশ্বাস করতে ভয় কিসের? তন্ত্রচর্চা কখনো আমাকে নিরাশ করেনি। ফুটপাতের কোণে দাঁড়িয়ে এসব নানান কথা ভাবছিলাম। অফিস ফেরত লোকজন অনবরত যাতায়াত করছে আমার পাশ দিয়ে। হঠাৎই 20 বছরের পুরনো একটা ভূত দেখে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে কোথা থেকে লাফিয়ে পড়ল স্মৃতিকণা নামের মেয়েটা। আমাকে ঘিরে ফুটপাতের উপরেই ট্যাং ট্যাং করে নাচতে শুরু করলো। ওর বুক উড়ু অশ্লীলভাবে নড়ছে আর বিলল কটাক্ষে আমাকে প্রতি মুহূর্তে শেষ করে দিচ্ছে। ভূতটা আমার দিকে এগিয়ে আসছিল, খানিকটা অবাক হয়ে দেখছিল আমাকে। আমি প্রথমটাই ভেবেছি সন্ধ্যের আলো ছায়ায় ভুল দেখছি, কিন্তু না, ভূতটা এখনো মিলিয়ে যায়নি। আমি অবাক হয়ে গেলাম। সবকিছু সেই একই রকম, চলার ছিঁড়ি, মুখের ছাদ, চুলের কায়দা আর সর্বনাশা সেই দুটো চোখ। স্মৃতিকণা পাগলের মতো মাথা ঝাঁকিয়ে বাতাসে হাত পা ছুড়ে নাচছিল। আমার মাথার ভেতরে মা অবাক চিৎকারে বলছিল, নীলা, এ তুই কি করলি? আর বাবা কপাল চাপড়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছিল। ভূতটা আরো কাছে এগিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়ালো। এবার আরো ভালো করে দেখলাম। বয়স হয়েছে, কপালের দুপাশের চুল ফিকে হয়ে এসেছে, কোমর একটু ভারী। প্যান্ট শার্ট সোয়েটারে স্মার্ট সাজার চেষ্টা করেছে বটে, তবে উঁচিয়ে ওটা ভুঁড়ির জন্য একটু বোকাশোকা লাগছে। কিন্তু চোখ দুটো পাল্টায়নি, সেই গভীর টলটলে চোখ, রোম্যান্টিক এখনো 20 বছর পরেও। কেন যে এই চোখের গভীরে সেদিন বোকা মেয়ের মতো ঝাঁপ দিয়েছিলাম, কেন যে ওকে অতটা বিশ্বাস করেছিলাম। কিন্তু তখন যে আমাদের বয়সটাই ছিল না ভেবে কাজ করার বয়স। না, ভূতটাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। আপনাকে যেন চেনা চেনা লাগছে। ভূতটার গলার স্বরে এখনো সেই পুরনো ম্যাজিক। শুভদীপ, শুভ। লীলা, শ্যামবাজার, লীলু মানে আমি উত্তরে এক চিলতে হাসি ফুটিয়ে তুললাম ঠোঁটে। ওহ, সেই টিপিক্যাল হাফ স্মাইল। হ্যাঁ বাবা, কতদিন পর দেখা। হ্যাঁ, 15-16 বছর হবে, কি বলো? 15 নয় 20, 20 বছর। 20 বছর না 20 বছর। শুভদীপের স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। আমার টিপিক্যাল হাফ স্মাইলের ব্যাপারটা ও মনে রেখেছে, কিন্তু 20 বছরটা ভুলে গেছে অনায়াসে। ফুটপাতে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পর শুভ বলল, লীলু, চলো কোথাও গিয়ে একটু বসি। হ্যাঁ, যদিও অবশ্য তোমার আপত্তি না থাকে। কত গল্প জমে আছে জানো। আমি অবাক হয়ে শুনলাম। আমি বলছি, চলো, কোনো আপত্তি নেই। রাস্তা দিয়ে কত গাড়ি ছুটে যাচ্ছিল। শুভকে আমি কেন এক ধাক্কায় কোনো গাড়ির তলায় ফেলে দিচ্ছি না? কেন খতম করে দিচ্ছি না ওর পৌরুষের আস্ফালন? আমার একা হয়ে যাওয়া মন বোধ হয় এই মুহূর্তে কারো সঙ্গ চাইছিল, তাই ওর পাশাপাশি হেঁটে চললাম অনায়াসে। বাবার কান্না আর আমি শুনতে পাচ্ছিলাম না। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে শুভ বলল, সত্যি ভাবা যায় না লীলু, 20 বছর পর হঠাৎ করে এরকম রাস্তায় দেখা। হ্যাঁ, আমি আর সহজে অবাক হই না। ভাবা যায় না এরকম অনেক কিছু আমি 20 বছরে ভাবতে শিখেছি। শুভ একটু অবাক চোখে দেখলো আমার দিকে, মজা করে বলল, আমার লীলু অনেক পাল্টে গেছে। পাল্টাবেই তো, 18 বছর আর 38 বছরের অনেক তফাৎ। আমরা টমিক্যাট রেস্টুরেন্টে গিয়ে বসলাম। রেস্টুরেন্টের ভেতরটা আবছা অন্ধকার, মাঝে মাঝে লাল নীল স্পট চলছে, চাপা ঝংকার তুলে হালকা মিউজিক বাজছে। তার সঙ্গে পাল্লা দিয়ে একটা রোগা মেয়ে মিহি গলায় হিন্দি গান গাইছে। রেস্টুরেন্টের সাজগোজ মন্দ নয়, পালিশ করা কাঠের দেওয়াল, তার উপরে পেতলের কারুকাজ, আর দেওয়ালের নানান জায়গায় রহস্যময় ছমছমে অয়েল পেন্টিং ঝোলানো। দরজার কাছে রঙিন কাচের চুড়ির শিকল ঝুলিয়ে তৈরি চিক।
তার জায়গায় জায়গায় লাল নীল হলদে টুনিবাতি। শুভদীপ মেনু কার্ড আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পছন্দসই অর্ডার দাও। শুধু একটু স্ন্যাক্স নেব, যেমন চিকেন স্যান্ডউইচ চলতে পারে, তার সঙ্গে কফি। শুভ পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, ব্যাস এই, ড্রিঙ্কস নেবে না? না, অভ্যেস নেই, তবে তুমি নিতে পারো, আই ওয়ন্ট মাইন্ড। আমি একটু হুইস্কি নেব, ফর ওল্ড টাইম সেক। বেয়ারা অর্ডার নিয়ে চলে গেল। 20 বছর আগের মতো সুন্দর করে হেসে শুভ জিজ্ঞাসা করলো, বলো কেমন আছো, আর কি কি করলে এই 20 বছরে? ওর কথার সহজ সুরে মনে হলো 20 বছর নয়, ওর সঙ্গে 20 ঘন্টা পরে যেন আমার দেখা হলো। টেবিলের এক পাশে কাঁচের গ্লাসে সাজানো পেপার ন্যাপকিনের নকশা দেখতে দেখতে বললাম, তেমন কিছুই করিনি, শুধু বুড়ি হয়েছি, কোনো রকমে দিন চলে যাচ্ছে। কে বলেছে তুমি বুড়ি হয়েছ? কথাটা বলে শুভদীপ আমার সাজ পোশাক দেখছিল। বিয়ে তো করনি দেখছি। ওর সিগারেটের গন্ধ আমার নাকে এসে লাগছিল, আর বাবার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মানুষটা সিলিং ফ্যান থেকে ঝুলছে আর কপাল চাপড়ে কাঁদছে। শুধু বিয়ে কেন, অনেক কিছুই করা হয়ে ওঠেনি। বিয়ে না করার জন্য নিশ্চয়ই আমার ঘাড়ে দোষ চাপাওনি। আমার বমি পাচ্ছিল, গা গুলিয়ে উঠছিল। বললাম, ওটা ছাড়া আর কোনো টপিক নেই? শুভ হাসল, স্বস্তির হাসি। ও বোধহয় ভেবেছিল আমি পুরনো কাসন্দি ঘেটে ওর দায় দায়িত্ব নিয়ে চাপান উতর শুরু করব। সেই আশঙ্কা কেটে যেতেই ও অনেক সহজ হয়ে গেল। এখন কোথায় থাকো? সেই শ্যামবাজারে? হ্যাঁ, একই বাড়িতে থাকা বলতে আমি আর মা। আর মেসোমশাই? শুভদীপ আমাদের বাড়িতে কখনো যায়নি, শুধু আমার মুখে সকলের গল্প শুনেছিল। ওকে সংক্ষেপে সবার কথা বললাম, তবে বাবা যে আত্মহত্যা করেছে সেটা জানালাম না। চিকেন স্যান্ডউইচ আর পটেটো চিপস চলে এলো টেবিলে, সঙ্গে টমেটো সস। শুভ সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে স্যান্ডউইচের সস মাখাতে শুরু করলো। 2-1 টুকরো চিপস দাঁতে কেটে স্যান্ডউইচে কামড় বসালো। আমারও খিদে পেয়েছিল, তাই লোক দেখারও লজ্জা না করে খেতে শুরু করলাম। তুমি আর মাসিমা বাড়িতে একা থাকো? শুভ বেশ অবাক হয়ে বলল, কিন্তু ওর চোখে একটা লোভের ছায়া দেখতে পেলাম। মনে হলো কয়েক মিনিট পরেই ও হয়তো আমার বাড়িতে আসার বায়না ধরবে। দুজন থাকলে আর একা কোথায়? তোমাদের চলে কি করে? স্যান্ডউইচটা বেশ ভালো করেছে। বললে না তো, তোমাদের চলে কি করে? শুভদীপ নাচর বান্দার মতো দ্বিতীয়বার প্রশ্নটা করলো। আমি হেসে ওর দিকে তাকালাম। আমি স্যান্ডউইচ মাইনাস স্যান্ড, ওই করেই বেশ চলে যায়। শুভ চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলো, তার মানে? আমি উইচ, সাদা কথায় যাকে ডাইনি বলে। টুকটাক ঝাড়ফুঁক নিয়ে আছি। আমার কথায় ও এত জোরে হেসে উঠল যে পাশের টেবিলের লোকজন প্রায় চমকে উঠল, কিন্তু ওর হাসি কিছুতেই আর থামতে চায় না। হাসতে হাসতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কোনো রকমে বলল, লিলু, লিলু দারুণ যোগ করেছো, দারুণ দারুণ, তোমাকে সেলাম সত্যি। আমি কোনো কথা বললাম না, সত্যি কথা বলেছি। বিশ্বাস করা না করা ওর ব্যাপার, ওকে বিশ্বাস করিয়েই বা আমার কি লাভ। এবার তোমার কথা বলো। শুভদীপের সাজ পোশাক, হাতের হীরের আংটি ইত্যাদি জানিয়ে দিচ্ছিল ও বেশ আরামেই জীবন কাটাচ্ছে। আমার তলপেটটা ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। এই ব্যথা থেকে নিস্তার নেই। একটা সিনেমার রিল উল্টো দিকে ঘোরাচ্ছিল কেউ। 20 বছরের পথ পেরিয়ে গেল 20 সেকেন্ডে। স্মৃতিকণা কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়েছে টেবিলে। তারপর হাত পা বুক দুলিয়ে দুলিয়ে ওর সে কি নাচ! ছাতা পড়া পুরনো ঘাটাকে ও যেন খুঁচিয়ে খুঁচিয়ে দগদগে করে তুলছিল।
আমি পলকের জন্য চোখ বুঝলাম। ও, তোর এই হাহাকারি নাচ আর কত দেখব। শুভদীপ ওর ব্যবসার কথা বলছিল। বাবার ব্যবসাকে কিভাবে কৃতিত্বের সঙ্গে ও ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে গর্ব করে সে কথাই শোনাচ্ছিল ও। ওরা এখন প্রায় 27 রকম কনজিউমার প্রোডাক্ট তৈরি করে। বরানগরে ওদের বিশাল ফ্যাক্টরি। বাবা মারা গেছেন 4 বছর। এখন ও আর ওর ছোট ভাই সব কিছুর মালিক। মায়ের অংশটা ওরা দুজনেই দেখাশোনা করে। ওরা এখনো সেই যোধপুর পার্কের বাড়িতেই আছে। নতুন একটা বাড়ি তৈরি করেছে সল্টলেকে, সেটা লিজ দেওয়া রয়েছে। বোঝা গেল আমার সামনে বসে স্যান্ডউইচ খাচ্ছে একজন সফল লম্পট। আমি নির্লিপ্ত মুখে শুভর কথা শুনছিলাম। আমার কোনো প্রতিক্রিয়া হলো না দেখে ও উদাস গলায় বলল, আমাদের প্ল্যান্টে একটা অটোমেটিক পোর্শন গন্ডগোল করছে, তাই কনসালটেন্ট ফার্মকে খবর দিতে এদিকে এসেছিলাম। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কথা শেষ করে শুভ একটা ভিজিটিং কার্ড বের করলো পকেট থেকে। সেটা আমার হাতে দিয়ে বলল, রেখে দাও। চোখ বুলিয়ে দেখলাম, তাতে অফিস আর বাড়ি দুটো ঠিকানাই আছে। একবার মনে হলো কার্ডটা ওর মুখে ছুঁড়ে মারি, কিন্তু ল্যাংটো মেয়েটা টেবিলের উপর নাচতে নাচতেই যেন চোখ টিপল আমাকে, ইশারা করলো। কার্ডটা আমি হাত ব্যাগে ঢুকিয়ে নিলাম। হঠাৎই শুভদীপ জিজ্ঞাসা করলো, এরপর তুমি কোথায় যাবে? বেয়ারা কফি দিয়ে গিয়েছিল, তাতে চুমুক দিয়ে বললাম, কোথায় আবার, বাড়ি, মা আছে একা। শুভ ওর হুইস্কির গ্লাসে চুমুক দিল। চুমুক দেওয়ার ভঙ্গিতেই বোঝা গেল 2-1 পেগ ওর কাছে নেহাতি ট্রায়াল বল। লিলু, একটা কথা বলবো। আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? জানো তো, আমি ভীষণ লোনলি। তারা কিসের? 20 বছর পর আমাদের দেখা হলো কি আবার 20 বছরের ছাড়াছাড়ির জন্যে? লিলু, ইউ আর গ্রেট। শুভদীপ আবেগে যেন পা পিছলে পড়ল। ও বোধহয় আমার শরীরের তাপ উত্তাপ টের পাচ্ছিল। হয়তো সেই তরঙ্গের কম্পাঙ্ক থেকে 20 বছর আগে ডায়মন্ড হারবারের ব্যাপারটা জীবন্ত করে তুলতে চাইছিল মনে মনে। তোমাকে দেখে মনেই হয় না তোমার বয়স 30 পেরিয়েছে। শুভদীপ বোধহয় প্রশংসার মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছে। তোমাকে দেখেও ঠিক একই রকম মনে হয়। মনে হয় সেই 20 বছর আগের শুভ। ছেনালি করে ওর ছেনালির শোধ নিলাম। কিন্তু শুভ বোধহয় ব্যাপারটা ঠিক বুঝলো না, কারণ মাথা ঝুঁকিয়ে ও ব্লাশ করলো। লিলু, কবে আবার দেখা হবে? আমি ওকে আমার ঠিকানা আর ফোন নাম্বার দিলাম। বললাম, কাল সন্ধে 7টায় আমার বাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করব। শুভদীপ আমার হাত চেপে ধরল, গাঢ় গলায় বলল, তোমার কাছে আমি অপরাধী হয়ে আছি লিলু। তুমি তুমি কখনো আমাকে ক্ষমা করবে? সত্যি বলছি, আমি জানো তো, আমি ভাবিনি। হঠাৎ দেখি নাচুনি মেয়েটা আমাদের টেবিলের উপর থেকে কোথায় মিলিয়ে গেছে। আর তখনই খেয়াল করলাম রোগা মেয়েটা তখনও গান গাইছে, মার দিয়া যায় কে ছোড় দিয়া যায়, बोल तेरे साथ क्या सलूक किया যায়। সত্যি নিয়তির জবাব নেই। নইলে শুভদীপের সঙ্গে এতদিন পরেই অলৌকিক সাক্ষাৎ। এখন বুঝতে পারছি, রক্তের ঋণ সহজে শোধ হয় না, রক্তের ফোঁটা সহজে ধুয়ে যায় না। কফি শেষ করে আমি উঠে দাঁড়ালাম। কাল 7টায় এসো কিন্তু। 6টা বেজে 60 মিনিটে আমি পৌঁছে যাব। বাড়ি ফেরার পথে অবাক হয়ে ভাবছিলাম, শুভদীপ কি চমৎকার ভাবেই না দুটো প্রসঙ্গ এড়িয়ে গেছে। 1, ওর বিয়ের প্রসঙ্গ। 2, 20 বছর আগে ওর আর আমার সন্তানের শেষ পর্যন্ত কি হয়েছিল তাও জানতেও চাইনি। অনেক ভেবে দেখলাম, শুভদীপকে নিঃশর্ত ক্ষমা করে দেওয়াটা আমার অপদেবতাদের অভিপ্রায় নয়। তাহলে কি 18 বছরের একটা মেয়ের সঙ্গে অন্যায়ের জন্যে 38 বছরের এক মহিলা প্রতিশোধ নেবে? কাঁটায় কাঁটায় 7টার সময় শুভদীপ এলো আমার বাড়িতে। পাজামা পাঞ্জাবি শাল পরে ও একেবারে ফুল বাবুটি সেজে এসেছে।
ও যখন আমাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকলো, তখন ওর গা থেকে পারফিউমের গন্ধ পেলাম। আমার হাসি পেয়ে গেল। লড়াইয়ের জন্য ও দেখছি পুরোপুরি তৈরি হয়ে এসেছে। মাকে বলে রেখেছিলাম 7টার সময় আমার কাছে একজন দামি মক্কেল আসবে, আর কাজের বাচ্চা মেয়েটাকে দোকানে পাঠিয়ে মিষ্টি আনিয়ে রেখেছি। মা শুভদীপের সামনে সেগুলোই সাজিয়ে দিয়ে গেল। এ কি? আরে বাবা, এত সবের কি দরকার ছিল? খেতে খেতেই শুভ ঘরটা খুঁটিয়ে দেখছিল, আর আমি তল পেটে সেই চিনচিনে ব্যথাটা টের পাচ্ছিলাম। ও মা কালীর ফটো দেখলো, বাবার ফটো দেখলো, কিন্তু কোনো কথা বলল না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি প্রসঙ্গ তুললাম। তোমার জীবনটা ভীষণ জানতে ইচ্ছে করছে। বিয়ে করেছো? আমার জীবনটা না কোনো জীবন নয় লিলু। শুধু অফিস ফ্যাক্টরি বাড়ি, অফিস ফ্যাক্টরি বাড়ি, এই করে দিন কাটছে। তবে তবে কাল থেকে জীবনটা অন্যরকম লাগছে। আবার আবার বাঁচতে ইচ্ছা করছে লিলু, আবার বাঁচতে ইচ্ছা করছে। সত্যি, মানুষ ভাবে এক আর ভগবান করে এক। বুঝতে পারলাম 20 বছরের শুভদীপ আরও চালাক হয়েছে, আরও সুন্দর করে মন রাখা কথা বলতে শিখেছে। ওর ডায়লগ শুনে আমার হাততালি দিতে ইচ্ছা করছিল। কি সুন্দরভাবেই না ও আমার প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেল। মা এসে চা দিয়ে গেল, খালি প্লেট গ্লাসগুলো তুলে নিয়ে গেল যাওয়ার সময়। আমি নির্লিপ্ত গলায় একই প্রশ্ন করলাম, বিয়ে করেছো? আজকের লিলু 20 বছর আগেকার খুকি লীলারানী নয়। তা সত্ত্বেও ও চুপ করে আছে দেখে ভৎসনা করে বললাম, ওহ কামান শুভ, ছেলে মানুষই করো না। আমি না করলে কি হবে, সবাই বিয়ে করে। একটা সিগারেট ধরালো শুভদীপ, চায়ের কাপে কয়েকবার চুমুক দিল, তারপর উদাস চোখে মা কালীর ফটোর দিকে তাকিয়ে বলল, সুস্মিতার সঙ্গে আমার বিয়ে হয়েছে 12 বছর। এই জানুয়ারিতে 12th অ্যানিভার্সারি। আমার কাছে ব্যাপারটা মৃত্যুবার্ষিকীর মতো। আমার হাসি পেয়ে গেল। বেচারা শুভদীপ আজ কত আশা নিয়েই না আমার বাড়িতে এসেছিল। 20 বছর আগে পড়া আমার শরীরের ভূগোল বই ওর আজও মুখস্থ আছে কিনা সেটা যাচাই করতে এসেছিল। অথচ কথাবার্তা কি অদ্ভুতভাবে ওর অপছন্দের পথে এগোচ্ছে। আমি শুভর অভিনয়ে সায় দিয়ে সহানুভূতির অভিনয় করে বললাম, কেন, সুস্মিতা কি তোমার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না? ও আমাকে একটুও বোঝার চেষ্টা করে না। জানি তুমি হয়তো ভাবছো এসব বলে তোমার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি, কিন্তু হঠাৎই সিগারেট ফেলে দিয়ে আমার হাত চেপে ধরল শুভদীপ। কিন্তু বিশ্বাস করো লিলু, আমি ভীষণ একা। শুভ আমার হাত কচলাতে লাগলো। আমার বিরক্ত লাগছিল, কিন্তু হাত ছাড়িয়ে নিলাম না। ওকে আমি একটু আধটু আশকারা দিতে চাই, আমার পরিকল্পনার পক্ষে সেটা খুব জরুরি। আমার হাসি পাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাসি চাপলাম। শুভর অভিনয়ে বুদ্ধির ছাপ আছে, তবে ওকে আমার খারাপ লাগছিল না। বোকা ভগবানের চেয়ে বুদ্ধিমান শয়তান অনেক ভালো। ওর হাত ক্রমশ গরম হয়ে উঠছিল। ও আতুর চোখে আমাকে দেখছিল। দেখার যথেষ্ট কারণ আছে। আজ আমি আমার আলমারির সবচেয়ে ফিনফিনে এবং দামি শাড়িটা পরেছি, আর আকাশি শাড়ির নিচে লোকাট গাঢ় নীল রঙের ব্লাউজ। বাইরে শীত থাকলেও ঘরের ভেতরে সেরকম ঠান্ডা নেই। সুতরাং আমার শরীরে যতটুকু যেভাবে দেখা যায় সেভাবেই দেখছিল শুভদীপ। আমি আচমকা জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে মেয়ে কটা? শুভ আমার হাতটা চট করে ছেড়ে দিল। আমাকে এক পলক অদ্ভুত চোখে দেখে মাথা নাড়ল। নেই। তোমার বিয়ে তাহলে সুখের হয়নি? এর পরেও ঠাট্টা করছো লিলু? সুস্মিতাকে ডিভোর্সের কথা ভেবেছো? ভেবেছি, কিন্তু কোনো উপায় নেই, বাঁধা পড়ে গেছি। ওর বাবা আমাদের বিজনেসে 5.5 লাখ টাকা ঢেলেছে। তাই বলি, আষ্টে পৃষ্ঠে বাধা না পড়লে শুভকে আটকাতে পারবে কে? লিলু, তুমি সাহস দিলে আমি একবার চেষ্টা করতে পারি। তাহলে পুরনো ভুলটা শোধরানো যায়।
বিশ্বাস করো, টাকা পয়সার দিকে আমার আর কোনো টান নেই। কিন্তু মেয়ে ছেলের দিকে আছে। বুঝতে পারছিলাম শুভর কথাগুলো আগা গোড়া মিথ্যে, পুরোটাই অভিনয়, কিন্তু তা সত্ত্বেও শুনতে খারাপ লাগছিল না। তুমি সাহস দিলে আমি একবার চেষ্টা করতে পারি। চমৎকার। আমার গুরু নৃপেন সাধুখা যখন আমাকে কামনা করেছেন তখন স্পষ্ট বলেছেন, লীলা, আমাদের মিলন প্রয়োজন। আমরা দুজনে মাঝরাতে মিলিত হওয়ার পর উত্তরে মুখ করে বসে কর্ণপিশাচিনী গুহমন্ত্র সাধনা করেছি। ফলে মিলনটাকেও আমার খুব স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বলে মনে হয়েছে। সেই গুরুর সঙ্গে একাত্ম হয়ে আমি বটচক্ষিণী চেটক, রতিরাজ চেটক, শটকোণ বিষাঙ্ক যন্ত্রপ্রয়োগ, বার্তালি মন্ত্র ইত্যাদি চর্চা করেছি। একসময় মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তিনি ছিলেন আমার দেখা একমাত্র পুরুষ, যার মধ্যে পুরুষকার আছে। কিন্তু প্রায় 5 বছর সম্পর্কের পর তিনি এক বস্ত্রে হিমালয়ের দিকে রওনা হন। মনে পড়ে সেদিন আমি হারানো ভালোবাসার জন্য কেঁদেছিলাম। খেয়াল করিনি শুভ কখন যেন আমার উরুতে হাত রেখেছে। শুনতে পেলাম ও বলছে, লিলু, আমি বিয়ে করেছি শুনে তোমার খারাপ লাগছে? আমি বাবার ফটোর দিকে চোখ রেখে বললাম, না, তা নয়। তারপর উঠে গিয়ে বাড়ির ভেতরে যাওয়ার দরজাটা বন্ধ করে ছিটকিনি এঁটে দিলাম। মা জানে তন্ত্রচর্চার জন্য নির্জনতা দরকার। শুভ চট করে উঠে দাঁড়িয়ে গায়ের শালটা খুলে রেখে দিল চেয়ারে। তারপর দুপা ফেলে আমার কাছে এগিয়ে এসে আমাকে একেবারে জাপটে ধরল। আমি শান্ত গলায় বললাম, এখন না, পরে। কয়েকটা দরকারি কথা তোমার শোনা দরকার। শুভ আমার চোখে কি দেখলো কে জানে। আমাকে ছেড়ে দিয়ে ও শালটা গায়ে জড়িয়ে নিল আবার। ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, শুধু তাহলে দরজা দিতে গেলে কেন? আমি চেয়ারে বসে বললাম, শরীরের লজ্জা আড়াল করতে দরজা দিইনি, দিয়েছি মনের লজ্জা আড়াল করতে। বসো। ও বসে পড়ল। দাঁতে দাঁত চেপে আমি ঠিক করলাম, এইবার ওকে বলা দরকার। সত্যি কথার প্রয়োজন কখনোই ফুরিয়ে যায় না। আচ্ছা শুভ, 20 বছর মানে কতদিন জানো? 7300 দিন। তাতে কি হয়েছে? আজ আমার সর্বনাশের প্রায় 20তম বার্ষিকী। লিলু, প্লিজ আমাকে আর অপমান করো না। জানি আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি কথা না বলে চুপ করে শোনো। শুভদীপের মুখে একটা ভয়ের ছায়া দেখতে পেলাম। ওর পারফিউমের গন্ধ মিশে যাচ্ছিল মলিন ঘরের প্রাচীন গন্ধের সঙ্গে। কেমন এক অদ্ভুত বাতাবরণ কখন যেন তৈরি হয়ে গেছে এই শীতের সন্ধ্যায়। শুভ ঠিক বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে তাকাবে, হাত দুটো কোথায় রাখবে। আমি সদুক্তির মতো বলতে শুরু করলাম, সর্বনাশ বলতে তোমার হাতে আমার মেয়েলি ব্যাপার খোয়া যাওয়া নয়, এমনকি তুমি আমাকে বিয়ে না করে সরে পড়েছ তাও নয়। ব্যাপারটা অন্য। 20 বছর আগে আমার বয়স ছিল 17 কি 18। কিশোরী আর যুবতীর মাঝামাঝির বয়স একটা। বাড়িতে ঝগড়া করে আজকের মতোই শীতের এক সন্ধ্যায় শ্যামবাজারের টেলিগ্রাফ অফিস থেকে তোমার বাড়িতে আমি ফোন করেছিলাম। তুমি নানান পাশ কাটানো কথা বলেছিলে আমায়। বলেছিলে আপসেট হওয়ার কিছু নেই। তারপর তোমার কোনো ক্লাসমেটের সঙ্গে কথা বলার ভান করেছিলে। তুমি যদি শুভদীপের চোয়াল কিছুটা ঝুলে পড়েছিল। ও বোধহয় কিছু বলতে যাচ্ছিল। আমি হাত তুলে ওকে বাঁধা দিলাম। আমার কথা এখনো শেষ হয়নি। নানান দুশ্চিন্তা মাথায় করে সেদিন আমি বাড়ি ফিরে এসেছিলাম। তুমি জানো না কিভাবে আমার এক একটা দিন, এক একটা রাত কেটেছিল। বেশ কয়েকদিন সন্ধেবেলা আমি কফি হাউসে গিয়ে তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আসোনি। শুভ, আমি কিন্তু তোমার বাড়িতে যেতে পারতাম ইউনিভার্সিটিতে তোমার সঙ্গে দেখা করতে। হয়তো হইচই হতো, অনেক ঝামেলা হতো, শেষ পর্যন্ত সমাধানও হতো। কিন্তু আমার আত্মসম্মানে বেঁধেছিল। আপা আত্মমর্যাদা নিয়ে আমি শুধু অপেক্ষাই করে গেলাম মূর্খের মতো। শুভ তখনও মুখ সামান্য হাঁ করে আমার দিকে তাকিয়ে, আর আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে কথা বলে যাচ্ছিলাম।
তুমি তো জানো অ্যাভার্শন তখন বেআইনি ছিল, ফলে অনভিজ্ঞ অপদার্থ একটা মেয়ে অসহায়ভাবে শূন্যে হাতড়াতে লাগলো। লুকিয়ে চুরিয়ে যে কিছু করব তাও পেরে উঠলাম না। ভাবতে পারো তখন আমি কি পাগলামিটাই না করেছি। যা দিয়ে পেরেছি চেষ্টা করেছি, নিজেকে ক্ষত বিক্ষত করেছি। পেন, পেন্সিল, স্কেল, অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার, স্মৃতিকণা নামের নির্লজ্জ মেয়েটা কখন যেন এসে দাঁড়িয়েছে টেবিলের উপর। ওর 20 বছরের যৌবন উথাল পাথাল হয়ে মাতালের মতো ধেই ধেই করে নাচছে। লিলু, লিলু প্লিজ, প্লিজ, প্লিজ লিলু, আমি আমি আর শুনতে পারছি না। শুভদীপ ভাঙা গলায় অনুনয় করে বলল। গলা দিয়ে উঠে আসা কাশির দমক কোনো রকমে সামলে নিল। আমি কিন্তু থামলাম না, একে একে সব ওকে বললাম। মায়ের কথা, বাবার কথা। বাবা যে পাশের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে আত্মহত্যা করেছিলেন সে কথাও বললাম। বাবা মারা যাওয়ার পর আমি যেন কেমন হয়ে গেলাম। ঠিক করলাম বাচ্চাটাকে নষ্ট করব না। মায়ের সঙ্গে তুল কালাম ঝগড়াঝাটি করে চলে গেলাম বর্ধমানের এক দূর সম্পর্কের পিসির বাড়িতে। দোকান থেকে সিঁদুর কিনে মাথায় লাগিয়ে মিথ্যে একটা বিয়ের গল্প ফেঁদে সেখানে থেকে গেলাম। সত্যি কথা বলতে কি, পিসির বাড়িতে আমি রাত দিন ঝিয়ের কাজ করতাম। পিসির বড় ছেলে আমাকে নষ্ট চোখে দেখত। কি অপমানে, কি হেনস্তার মধ্যে যে কটা মাস সেখানে কাটিয়েছি তা শুধু আমিই জানি। 20 বছরের সেই দিনগুলোর কথা আমি একটুও ভুলিনি, একটুও না। অথচ শেষ পর্যন্ত কি হলো জানো? শুভ কেউটে সাপের মুখে বশ হওয়া কোলা ব্যাগের মতো নিষ্পলকে আমার দিকে তাকিয়ে। ওর ঠোঁট সামান্য কাঁপছে। আমার গল্প শুনতে শুনতে আমার ভেতরের গল্পটাও পড়ে ফেলতে চাইছে যেন। আমার চোখ জ্বালা করছিল, গলায় কি একটা যেন আটকে গেছে। অনেক চেষ্টা করে আবার কথা বললাম আমি। বাচ্চাটা মরে জন্মালো। জন্মের পর মৃত্যু নয়, মৃত্যুর পর জন্ম। আমার ভীষণ কষ্ট হয়েছিল। মরতে মরতে বেঁচে গিয়েছিলাম আমি। আর সেই সঙ্গে মা হওয়ার সাধে চিরদিনের মতো ইতি পড়ল। নোটে গাছটি মুড়লো। শুভদীপ 2 হাতে মুখ ঢাকলো। একটা যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো ওর ঠোঁট চিরে। তারপর কোনো রকমে বলল, আমাকে আমাকে ক্ষমা করো লিলু, আমাকে ক্ষমা করো। এত সব আমি জানতাম না। না তাহলে আমি... সত্যিই তো, জানবে কি করে? তুমি তো আপসেট হওয়ার কিছু নেই বলেই পালিয়েছিলে। শুভ এবার কাঁদতে লাগলো। ওর পাঞ্জাবি পরা পিঠটা ফুলে ফুলে উঠতে লাগলো। তারই মধ্যে ও জড়িয়ে জড়িয়ে বলল, আমাকে শাস্তি দাও লিলু, আমাকে শাস্তি দাও লিলু, আমাকে শাস্তি দাও। তুমি তুমি জানো না, তুমি জানো না আমার বাবা কি ভয়ঙ্কর মানুষ ছিলেন, তুমি জানো না লিলু। তাছাড়া আমি তখনও পড়াশোনা নিয়ে... ওর কান্নায় আমার মন নরম হতে দিলাম না। 20 বছরে আমি অনেক কেঁদেছি, কেউ সে কান্না শুনতে পায়নি। শুভ, সেই টেলিফোন করা রাতের ব্যাপারটা নিয়ে পরে আমি অনেক ভেবেছি। সেদিন তোমার কাছ থেকে আমি বোধহয় শুধু ভরসা চেয়েছিলাম তুমি আমার পাশে এসে দাঁড়াও। পরে কি হতো সেটা পরে ভাবা যেত। আর তলপেটে কেউ যেন বরফের ছুরি চালালো। গোপন যন্ত্রণায় মুখ মুচকে গেল আমার। লিলু, আমি সেদিন ভুল করেছিলাম লিলু। সেদিন আমার খুব অন্যায় হয়েছিল। তুমি আমাকে শোধরানোর সুযোগ দাও, একটিবার। আমি হাসলাম। আমার অভিযোগের উত্তরে শুভদীপ প্রতিবাদ করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। আর শোধরানো, তার মানে বিয়ে শুভদীপকে? কখনো না। সুস্মিতার কথা না হয় ছেড়েই দিলাম। অনেকক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। শুভদীপ রুমাল বের করে চোখ, গাল, কপাল মুছছিল বারবার। আর আমার চোখ জ্বালা করছিল, তলপেট জ্বালা করছিল। স্মৃতিকণাকে আর টেবিলের উপরে দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবছিলাম
আমার মতো বিপন্ন অবস্থায় শুভ যদি কোনোদিন আমাকে ফোন করত, আমি ওর মতোই এড়িয়ে যাওয়া কথাবার্তা বলতাম, তারপর ওকে বর্ধমানের পিসির ভরসায় ছেড়ে দিতাম। হঠাৎই খেয়াল করে দেখি শুভ কখন যেন আমার কাছে সরে এসে গায়েটায় হাত দিচ্ছে। বুঝতে পারছিলাম অপরাধ বোধের খোলস ছেড়ে ধূর্ত নারী খাদকটাও আবার বেরিয়ে এসেছে বাইরে। শীতের রাত, ঘরের দুটো দরজাই বন্ধ। এই সুযোগ ছাড়ার কোনো মানে হয় না। মনে মনে হাসলাম। বর্ধমানের পিসির চেয়েও বড় শাস্তি ওকে আমি দিতে চাই, কিন্তু ওর তো সংসার আছে, একটা বউ আছে, নিশ্চয়ই আমার চেয়ে কম বয়সী কোনো ফুটফুটে মেয়ে। শুভ তখন আমার গা ঘেঁষে বসে পড়েছে। ওর অভিসারী হাতের গন্তব্যের কোনো বাছবিচার আর নেই। আমার কানের কাছে মুখ নিয়ে এসে ও বিড়বিড় করে বলছিল, সুস্মিতাকে আমি ছেড়ে দেব। হ্যাঁ, এই নকল বিয়েতে আমার আর কোনো স্বাদ নেই। আমার লিলুকে আমি খুঁজে পেয়ে গেছি। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। লিলু, লিলু। শুভদীপকে আমি আরো স্পষ্ট করে চিনতে পারছিলাম। 20 বছরে ও বিশেষ শোধরায়নি। ও আমাকে দাঁড় করিয়ে দিল জোর করে। আমার ডায়মন্ড হারবারের দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল, সেই সঙ্গে অসহায় মেয়েটার টেলিফোনের কথাও। যখন ও প্রায় চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে, তখন ওকে থামালাম। ও স্টিম ইঞ্জিনের মতো ফোঁস করে শ্বাস নিতে লাগলো। আমি ওকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, আজ নয়, পরে ফোনে বলে দেব। শুভদীপ আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত মানুষের চোখে আমাকে দেখল, জিজ্ঞাসা করলো, কেন? এটা আমার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার ঘর। এটা টুকটাক মারণ, উচ্চাটন, বশীকরণের ঘর। এ ঘরে আর সব কিছু আছে, শুধু ভালোবাসা নেই। আজ তুমি যাও। শুভ যথেষ্ট আহত হলো, কিন্তু নিহত হলেও আমার কিচ্ছু করার ছিল না। নিজেকে তৈরি না করে ওর সঙ্গে কিচ্ছু করতে চাই না আমি। লিলু, কাল আসবো? ও আকুল গলায় জানতে চাইল। আমি ঠান্ডা গলায় বললাম, না, কাল নয়, পরশু। সময়টা পরে আমি বলে দেব। কাল নয় কেন? বাচ্চাদের মতো বায়না করল শুভ। ওর শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে এসেছে। ওর প্রশ্নের উত্তরে হাসলাম আমি। অপেক্ষার আনন্দ থেকে তোমাকে বঞ্চিত করতে চাই না বলে। 20 বছর ধরে আমি হয়তো অপেক্ষা করেছি। অপেক্ষার আনন্দ থেকে আমিও বঞ্চিত হতে চাই না। অপ্রসন্ন মন নিয়ে শুভদীপ চলে গেল। আমি ওকে টাটা করে বিদায় দিলাম। শুভদীপ চলে যাওয়ার পর অনেক রাত পর্যন্ত নানান বইপত্র ঘাঁটাঘাঁটি করলাম। দেওয়ালের একেবারে নিচের তাক থেকে একটা প্রাচীন পুঁথির কপি বের করলাম। নেপালের দরবার পাঠাগারের একটি দুষ্প্রাপ্য অমূল্য পুঁথি, গুহসূত্র, এটা তারই কপি। সেটার পাতা উল্টে অনেকক্ষণ পড়াশোনা করলাম। কাগজে নোট নিলাম। তারপর বের করে নিলাম আরও 2টি বই, গর্ভপ্রবেশ ও সৃষ্টিশাস্ত্র। সেগুলোর কয়েকটা বিশেষ পৃষ্ঠা খুঁটিয়ে পড়ার পর পেয়ে গেলাম আমার আকাঙ্ক্ষিত সমাধান। বন্ধা নারীর নিশ্চিত গর্ভ সঞ্চারের হদিশ। একবার এক মক্কেলের জন্য এই টোটকা কাজে লাগিয়েছিলাম, তাতে ফলও পাওয়া গিয়েছিল। এবার আমার নিজের পালা। একটা সাদা কাগজে যাবতীয় তথ্য আচার লিখে নিতে লাগলাম। ওং হং গং সং ফং সং খং মহাকাল ভৈরবায় নমঃ। 2 চামচ মধু, 1 চামচ পোস্ত, পোয়াটাক দুধ, তিল পরিমাণ আফিম ও ধুতুরার 2টি বীজ গুঁড়ো করে ভালো করে মিশিয়ে একটি সূচি কাচপাত্রে রাখবে। দ্রব্যটিকে শুষ্ক করে একটি কাকের পালক ও একটি পেঁচার পালক দিয়ে 3 বার করে স্পর্শ করবে। তারপর দ্রব্যটিকে উপরোক্ত মন্ত্রে 108 বার অভিমন্ত্রিত করবে। এই আচারের পর গর্ভকামী যুবতী দ্রব্যটি সেবন করবে এবং বীর্যবান পুরুষের সঙ্গে পূর্ণ মিলনে লিপ্ত হবে। মিলনকালে মন্ত্রটি নিবিষ্ট মনে জপ করবে। এই প্রকারে সিদ্ধিলাভ অবসম্ভাবী। বইগুলোতে এর পরেও লেখা ছিল পুত্র সন্তানের লাভের জন্য কি কি নিয়ম মানতে হবে, আর কন্যা সন্তানের জন্যই বা কি নিয়ম। সেসব আমার কোনো দরকার নেই, কারণ আমি চাই কিছু একটা হোক, তা সে ছেলে, মেয়ে বা ট্রান্স যাই হোক।
আমার কাজ চলে যাবে। শুভদীপ এরপর যেদিন আসবে সেদিন আমাকে তৈরি থাকতে হবে আগে থেকেই। মাকে আর কাজের মেয়েটাকে দেশবন্ধু পার্কে ভগবত পাঠ শুনতে পাঠিয়ে দেব, যাতে বাড়ি খালি থাকে। তারপর আমি, শুভ আর অশুভ, শুধু এই 3 শক্তির খেলা। পরদিন সকালে শুভদীপ ফোন করলো। লিলু, কেমন আছো? ভালো, তুমি? তোমার ডাকের জন্য অপেক্ষা করছি। আমিও 20 বছর ধরে অপেক্ষা করছি। আমিও ডায়মন্ড হারবারের সেই দিনটার অ্যাকশন রিপ্লের জন্য হন্যে হয়ে ওয়েট করছি। অন্যরকম ইঙ্গিত দিয়ে হাসলো শুভ। অপেক্ষার আনন্দ টের পাচ্ছ তাহলে? আনন্দ নয় লিলু, যন্ত্রণা। আজ রাতে তোমার বাড়ি যাচ্ছি। না, আজ নয়। ওর আশায় ঠান্ডা জল ঢেলে দিলাম আমি। পরে বলবো। এই কথা বলে টেলিফোন রেখে দিলাম। সারাদিনে আমাকে মোট 3 বার ফোন করলো ও। কথাবার্তায় বুঝতে পারছিলাম ওর মাথা আর কাজ করছে না, শুধু শরীর কাজ করতে চাইছে। আমি হাসলাম মনে মনে, আপন মনেই বললাম, ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। তার পরদিনও শুভদীপের ফোন এলো। ফোন করেই ওর প্রথম প্রশ্ন, কবে লিলু? আজ রাতে। ও আনন্দে একেবারে দিশেহারা হয়ে গেল। গদগদ গলায় বলল, সোনামণি, আজ রাতে আর ছলনা করো না। তুমি ঠিক রাত 8টায় এসো। বাড়ি ফিরতে ফিরতে তোমার রাত হতে পারে। নো প্রবলেম, আমার সঙ্গে গাড়ি থাকবে। সেদিন সন্ধ্যে থেকেই তৈরি হওয়ার কাজ শুরু করলাম। বেশ টের পাচ্ছিলাম ভেতরে ভেতরে একটা উত্তেজনা ধীরে ধীরে জানান দিচ্ছে। ঠিক 8টার সময় কলিং বেল বেজে উঠল। সদর দরজা খুলতেই শুভদীপকে দেখতে পেলাম। আজও যথারীতি পাজামা, পাঞ্জাবি আর শাল। নাকে এলো পারফিউম আর হুইস্কির গন্ধ। লিলু, তোমার টানের কাছে তড়িৎ চুম্বকও হার মেনে যাবে। এসো, ভেতরে এসো। ভেতরে ঢোকার জন্য আমি ছটফট করছি। আমি হাসলাম। ওর জন্যে যে কি অপেক্ষা করছে তা যদি ও জানতো। জানলে নির্ঘাত দৌড়ে পালাতো এই বাড়ির দরজা থেকে। আমি আবার ওকে ডাকলাম, এসো। আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকার সময় শুভর বাঁ হাত যেন অসাবধানে ঘষে গেল আমার গায়ে। আমার ঘাড়ের কাছে মুখ নামিয়ে ও জড়ানো গলায় বলল, সুইট উইচ, আই লাভ ইউ, আই লাভ ইউ লিলু। মনে পড়ে গেল 20 বছর আগে এক নির্বোধ অষ্টাদশী এই 4টে শব্দ শোনার জন্য সবকিছু দিয়ে দিতে পারত। দিতে পারত কেন, দিয়ে দিয়েছিল। আজ এই 4টে শব্দ 4টে লম্বা কালো শুঁয়োপোকার মতো আমার কানে কিলবিল করতে লাগলো। আমি সদর দরজা বন্ধ করে দিলাম। শুভ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। বেপরোয়া আদর করতে লাগলো দরজার কাছে দাঁড়িয়ে। আমি কোনো রকমে ওকে ভেতরে শোয়ার ঘরে নিয়ে এলাম। নিচু গলায় বললাম, বাড়িতে আর কেউ নেই। শুভ এক ঝটকায় ওর শালটা ছুঁড়ে দিল একটা চেয়ারের উপরে। পাঞ্জাবিটাও খুলে ফেললো মসৃণ ভাবে। ওর পরনে শুধু স্যান্ডো গেঞ্জি আর পাজামা। শীতে গায়ে কাঁটা দিয়েছে। ওর পাজামার দিকে লক্ষ্য করে বুঝলাম জ্বর বাড়ছে, থার্মোমিটারের পাড়া উঠছে। তুমি একটুও পাল্টাওনি শুভ। আমি তোমার কৃতদাস লিলু। তোমার দেখা পেয়ে অনেকগুলো পুরনো ফুল ফুটে গেছে আমার এই পোড়ো বাগানে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। সুস্মিতাকে কাটিয়ে দেওয়ার ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি ভাবছি। আমি তখন তৈরি করা দ্রব্যটির কথা ভাবছিলাম। জিনিসটা বিছানার মাথার কাছে একটা টেবিলে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি সেটার দিকে হাত বাড়াতেই শুভ আমাকে জড়িয়ে ধরল আবার। আমি ওর বাঁধন ছাড়াতে ছাড়াতে বললাম, 1 মিনিট প্লিজ, একটা ছোট্ট কাজ বাকি আছে। একটা কাঁচের বাটিতে জিনিসটা রেখেছিলাম আমি। ঢাকা তুলে কাঁচের বাটিটা হাতে নিলাম। তারপর চোখ বুঝে মন্ত্রপুত ডেলাটা মুখে পুরে দিলাম। কোনো রকমে চিবিয়ে সেটা গোগ্রাসে গিলতে চেষ্টা করলাম। শুভ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওটা কি খাচ্ছ?
এটা আয়ুর্বেদিক ওষুধ। এটা খেলে বাচ্চা হওয়ার ভয় থাকে না। লিলু, তুমি সত্যি লাজবাব। আমি বাটিটা রেখে দিয়ে টেবিল থেকে জলের জাগ তুলে নিলাম। ঢক ঢক করে জল খেয়ে কোনো রকমে গিলে ফেললাম জিনিসটা। মুখের বিস্বাদ ভাবটা কিছুতেই পুরোপুরি গেল না। শুভ আর দেরি করতে পারল না, আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে শুরু করলো। আমার তলপেটে চিনচিনে ব্যথাটা হঠাৎই শুরু হয়ে গেল, গা গুলিয়ে উঠতে লাগলো। চোখের সামনে হাই স্পিড চলচ্চিত্র ঝিলিক মেরে মিলিয়ে যাচ্ছিল। আর একটা 17-18 মেয়ে উবু হয়ে বসে ওর শরীরের ভেতরকার শরীর নষ্ট করার চেষ্টা করছিল। ঘরের জানলা দরজা বন্ধ থাকলেও আমার কেমন লজ্জা করছিল, তাই অনেক কসরত করে বেড সুইচ টিপে ঘরের আলো নিভিয়ে দিলাম। শুভদীপের তীব্র শক্তি আমাকে কাত করে ফেলে দিল বিছানায়। ও নিজের বাকি পোশাক খুলে এলোমেলো ভাবে এদিক ওদিক ছড়িয়ে দিল। শুভ উত্তেজনায় থরথর করে কাঁপছিল। আমি ওকে চুমু খেলাম। ও পাগলের মতো আমাকে চটকাতে লাগলো আর বারবার বলতে লাগলো, লিলু, লিলু, আমার আমার লিলু, লিলু। বয়স শুভদীপের আগ্রহ আর ক্ষমতাকে বিন্দু মাত্র ভোতা করতে পারেনি। ওর তাড়াহুড়োয় আমার ব্যথা লাগছিল, কিন্তু সব সহ্য করলাম। আর আমি নিবিষ্ট মনে গুপ্তমন্ত্র জপ করে চললাম। বিড় করে আমার মন্ত্র আওড়ানো শুনে শুভদীপ একটু ভুল বুঝলো। ও ভাবলো আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি, তাই দ্বিগুণ উৎসাহে নিজের কেরামতির অহংকারে আরো উদ্যম হয়ে উঠল। আমি কয়েক হাজার মাইল দূর থেকে ওর চরম তৃপ্তির ঘটনা প্রত্যক্ষ করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম ক্লান্ত শরীরে, তারপর উঠে বাথরুমে গেলাম। একটু পরে ফিরে এসে শাড়ি জামা কাপড় পরতে শুরু করলাম। শুভ বিছানায় বসে সিগারেট টানছিল। আমাকে দেখে আবেগ মাখানো গলায় বলল, লিলু, নতুন করে আবার শুরু করা যায় না? আমি 20 বছরের পুরনো বমির গন্ধ পেলাম। এক মনে শাড়ির কুচি ঠিক করতে লাগলাম। ওর প্রশ্নের কোনো জবাব দিলাম না। তোমাকে তো কতবার করে বলছি, 20 বছর আগে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। কিছুতেই কি আমাকে ক্ষমা করা যায় না লিলু? আমি শুধু হাসলাম। সেই মুহূর্তে 20 বছরের পুরনো রক্তের গন্ধ পেলাম, মাংস চিরে যাওয়ার যন্ত্রণা টের পেলাম। তৈরি হয়ে নিয়ে ঘরের টিউবলাইটটা জ্বেলে দিলাম। শুভদীপের মুখ কেমন বিবর্ণ লাগছিল। ও বিছানা ছেড়ে উঠে চেয়ারের কাছে গেল। সিগারেটে শেষবারের মতো লম্বা টান দিয়ে ওটা ফেলার জায়গা খুঁজল। তারপর সেরকম কিছু খুঁজে না পেয়ে উবু হয়ে বসে পড়ল। মেঝেতে ঘষে ওটা নেভালো। তারপর চেয়ার থেকে ওর শালটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, কাল কখন দেখা হচ্ছে? আমি কোনো জবাব না দিয়ে ওকে তাড়া দিলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, মা এক্ষুনি চলে আসবে। তোমার মায়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে না? না, কারণ মাকে বলার মতো কোনো যোগ্য পরিচয় তোমার নেই। নাও, জলদি তৈরি হয়ে নাও। ও পোশাক পরে নিতে শুরু করলো। তারপর আমার খুব কাছে এসে দাঁড়ালো। লিলু, তোমার সঙ্গে দেখা না হলে আমি আমি মরে যাব। তাই? তাহলে ধরে নাও আর দেখা হবে না। শুভদীপ কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর রুক্ষভাবে বলল, তাহলে আমাকে এভাবে ডাকলে কেন? শুলে কেন? নাকি তোমাকে টাকা দিতে হবে? আমার হাসি পেল। পুরনো জানোয়ারটা 20 বছরের পর ডিঙিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ওর থুতনিতে হাত দিয়ে বাচ্চা ছেলেকে আদর করার মতো করে নেড়ে দিলাম। শুভ, লাখ টাকার প্রশ্ন করেছো তুমি। সত্যি, কেন যে তোমাকে আদর করে ডাকলাম, কেন যে শুলাম, তা যদি তুমি সত্যি জানতে। আর কথা না বাড়িয়ে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। যাওয়ার আগেও নাছর বান্দার মতো বলল, কাল কাল তোমাকে ফোন করব কিন্তু। আমি দরজা বন্ধ করে দিলাম। দরজার কাছের আধারি জায়গায় দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ ভাবলাম, আমি যা করছি সেটা ঠিক না ভুল, ন্যায় না অন্যায়। 20 বছর আগে ন্যায় অন্যায়ের হিসেব কে কষেছিল? আমার গা ঘিন ঘিন করছিল, তাই গ্যাস স্টোভে গরম জল চাপিয়ে দিলাম। এক্ষুনি স্নান করতে হবে।
সারাটা রাত আমি ঘুমোতে পারলাম না, পাগলের মতো কাঁদলাম। খোলা জানলা দিয়ে শীতের রাত দেখলাম, আকাশের তারা দেখলাম, এলোমেলো গান গাইলাম, শুভকে যা তা গালিগালাজ করলাম। বুকের মধ্যে অদ্ভুত এক কষ্ট হতে লাগলো। বারবার ভাবতে লাগলাম যা করতে চলেছি তা উচিত হবে কিনা। ঠিক তখনই আমার চোখের সামনে বাবার ঝুলন্ত মৃতদেহটা দুলতে লাগলো। মায়ের বুক ফাটা হাহাকার শুনতে পেলাম, আর শূন্য বয়সে চলে যাওয়া খুদে দস্যিটা চিৎকার করে আমাকে চৌচির করে দিতে লাগলো। আমার চোখের জল জমাট বেঁধে বরফের কুচি হয়ে গেল। না, শুভদীপকে ক্ষমা করা যায় না। এইভাবে দোলাচলের মধ্যে কয়েকটা দিন কেটে গেল। তারপর আমি অনেকটা শান্ত স্বাভাবিক হয়ে গেলাম। শুভদীপ পর 4 দিন আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ঠান্ডা গলায় ওকে একই কথা বলেছি, আর মনে করিয়ে দিয়েছি সুস্মিতার কথা। ও তাতে ক্ষেপে উঠেছে পাগলের মতো। তারপর থেকে আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছে। কিছুদিন পরেই বুঝলাম গুহসূত্র, গর্ভপ্রবেশ ও সৃষ্টিশাস্ত্রের নির্দেশ ব্যর্থ হয়নি। আরো 2 মাস যেতে পুরোপুরি নিশ্চিত হলাম। আমার হিসেব অনুযায়ী 4 মাস 17 দিন পর উপযুক্ত সময় এলো। শরীরে সব কটা প্রয়োজনীয় লক্ষণই নজরে পড়ল আমার। তখনই কাজ শুরু করলাম। অসহ্য যন্ত্রণায় একটা গোটা রাত কাটা ছাগলের মতো ছটফট করলাম। ভীষণ জ্বর এলো, রক্তপাত হলো। সকালবেলা রক্তমাখা কাপড় থেকে রক্তাক্ত 7টা সুতো ছিঁড়ে নিলাম। সেগুলোকে পরিষ্কার একটা শিশিতে ছিপিয়েটে রেখে দিলাম। তারপর ব্যথা কমানোর 2টো ট্যাবলেট খেয়ে শুয়ে রইলাম বিছানায়। আমার মধ্যে কিছু কিছু পরিবর্তন মায়ের চোখে ধরা পড়েছিল। মায়ের চোখে নীরব প্রশ্ন থাকলেও মুখে কোনো নতুন কথা ছিল না। বিড়বিড় করে শুধু বলতে লাগলো, তুই সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। 9-10 দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। শরীরে মনে জোর ফিরে পেলাম। তখন কাশীমিত্তির ঘাটের শ্মশানে গিয়ে 2 চিমটে ছাই আর খানিকটা মাটি নিয়ে এলাম। একদিন রাতে আমি পুতুলটা তৈরি করতে বসলাম। মাটি আর ছাইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম শিরিষের আটা আর খানিকটা সিঁদুর। তারপর বেশ মনোযোগ দিয়ে পুতুলটা তৈরি করলাম। হাত, পা, মাথা সব। চোখের জায়গায় 2টো লাল পুঁতি বসিয়ে দিলাম। পুতুলটা তৈরি হয়ে যাওয়ার পর রাতে স্নান সেরে সম্পূর্ণ নগ্ন হয়ে উত্তর দিকে মুখ করে পদ্মাসনে বসলাম। পুতুলটা 2 হাতে ধরে এক দৃষ্টে ওটার দিকে তাকিয়ে রইলাম। হে অন্ধকারের রাজা, প্রেত সিদ্ধ সম্রাট, শক্তি দাও। এই জড় পদার্থে তোমার তীব্র ক্ষমতা কেন্দ্রীভূত করো, প্রাণ সঞ্চার করো, শত্রুকে নাশ করো। হে নিরাকার অন্ধকারের রাজা, হে অন্ধকার তন্ত্রলোকের রানী, আমার মনোবাসনা পূর্ণ করো। যন্ত্রণায় আমার তলপেট ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু দাঁতে দাঁত চেপে সব সহ্য করলাম। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো, কিন্তু আমার আকুল প্রার্থনা চলতেই লাগলো। সেই সঙ্গে বিধি অনুযায়ী মন্ত্র উচ্চারণ। সেই যন্ত্রণার মধ্যেই যেন দেখলাম পুতুলটার হাত পা নড়ে উঠল, খিলখিল করে উঠল। হঠাৎই আমার শরীর এক বিচিত্র ক্লান্তি অবসাদে ছেয়ে গেল। ভীষণ ঘুম পেল আমার। আমি বিছানায় আবার শুয়ে পড়লাম। চাঁদের আলোয় আমার নগ্ন শরীর মাখামাখি হয়ে গেল। তারপর ঘুমে আমার চোখ ঢুলে এলো। সেই অবস্থাতেই দেখলাম পুতুলটা যেন জীবন্ত হয়ে তীব্র লাল চোখে আমাকে দেখছে। দিনের পর দিন যেতে লাগলো। তলপেট ফুলে পুতুলটার রোগা ভোগা চেহারা ক্রমে বেঢপ হয়ে উঠতে লাগলো। একই সঙ্গে আমিও উল্টো পাল্টা স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নগুলো ধীরে ধীরে দুঃস্বপ্নের চেহারা নিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে মন হাতড়ে শত চেষ্টাতেও সেগুলোকে আর খুঁজে পেলাম না। কোথা থেকে তিল তিল করে মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। অবাক হলেও সন্দেহটা মন থেকে ঠেলে সরাতে পারলাম না। ওটা ক্রমে গাঢ় হতে লাগলো। আমি কাজটা ঠিক করছি তো? সত্যিই কি রক্ত দিয়ে শোধ করতে হয় রক্তের ঋণ? মনে পড়ছে শুভদীপ কেঁদেছিল, আমার 2 হাত চেপে ধরে ক্ষমা চেয়েছিল বারবার।
ভুল শোধরাতে চেয়েছিল অনুনয়ের সুরে। সত্যি কি 20 বছর আগের ব্যাপারটা ওর আকস্মিক ভুল? কে জানে, 20 বছরেও হয়তো সত্যিই বদলে গেছে। মানুষ তো বদলায়, মানুষই তো বদলায়। আমি হয়তো জেদের বশে একটা ভুল করতে চলেছি, নিষ্ঠুর ভুল, যে ভুল একবার হয়ে গেলে আর শোধরানো যায় না। সুতরাং চরম ভুল করে বসার আগে আমাকে একবার খোঁজ করে দেখতেই হবে। কার্ডে লেখা শুভদীপের ঠিকানা নিয়ে একদিন দুপুরে সোজা চলে গেলাম ওর যোধপুর পার্কের বাড়িতে। বাড়িটা খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। ওর বাড়ি থেকে তাজ্জব বনে গেলাম। বড় লোকের বাড়ি কাকে বলে? 3 তলা বাড়ি, সঙ্গে ছোট্ট এক টুকরো বাগান। বাড়ির দেওয়ালের নানা জায়গায় মার্বেল পাথরের ডিজাইন, ছাদে টিভি অ্যান্টেনা আর হাওয়া মোড়ক। আমার চোখে সানগ্লাস, মাথায় রঙিন ছাতা। পিচের রাস্তা দুপুরের রোদে জ্বলছে। শুভ নিশ্চয়ই এখন বাড়িতে নেই, অফিস বা ফ্যাক্টরিতে গেছে। এই সুযোগে সুস্মিতার সঙ্গে একটু আলাপ করে নেওয়া যেতে পারে, তাহলেই বুঝতে পারবো শুভদীপ সত্যি বদলে গেছে কিনা। বাড়ির কাছাকাছি গিয়ে লাল সবুজ শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেলাম। বছর 25 বয়স, স্বাস্থ্য মন্দ নয়, রং কালোর দিকেই, তবে চোখ মুখ ভালো। মেয়েটির কানে রূপোর দুল আর নাকের রূপোর নাকছাপি। শাড়ির আঁচল ডান কাঁধের উপর দিয়ে পিঠে নেমেছে। দেখে কাজের লোক বলেই মনে হলো। ইশারা করে ডাকতেই মেয়েটি কাছে এলো। ওকে শুভদীপের কথা জিজ্ঞাসা করলাম। মেয়েটি হিন্দি মেশানো বাংলায় বলল যে সব বাড়ি নেই, ফ্যাক্টরিতে গেছে। তখন আমি মেম সাহেবের কথা জিজ্ঞাসা করলাম। বললাম, আমি সুস্মিতাজির দোস্ত, একসঙ্গে স্কুলে পড়তাম, শ্যামবাজারে থাকি। মেয়েটির চোখে আচমকা জল এসে গেল। আঁচল দিয়ে চোখের কোণ মুছে নিয়ে বলল, আপনি জানেন না, বড় মেম সাহেব খুদকুশি করেছে। এ তো করিব 1 মহিনা হলো। আমি অবাক হয়ে গেলাম। খুদকুশি? আত্মহত্যা? ব্যাগ থেকে একটা 10 টাকার নোট বের করে মেয়েটির হাতে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কেন সুইসাইড করলো কেন? এরকম ভালো স্বামী, যার এত পয়সা, শান শওকত, সে কেন হঠাৎ সুইসাইড করতে যাবে? তখন কাঁদতে কাঁদতে মেয়েটি বলল, সুস্মিতাজির প্রতি মোটেই ভালো লোক নয়। বাড়িতে বসে সবাই মদ খায়, উল্টো পাল্টা অরাত ইয়ার দোস্ত নিয়ে আসে, রোজ বিবির সঙ্গে হুজ্জতি করতো। অথচ বড় মেম সাহেবের পয়সাতেই তারা তো বলা, 2টো গাড়ি, 2টো বাড়ি, ফ্যাক্টরি, অফিস, কি নেই? সুস্মিতাজির মতো মালকিন হয় না। এত ভালো ছিল, লেকিন সবই তকদির। অনেক সহ্য করেছিল, শেষ পর্যন্ত আর পারল না। আমি ভেতরে ভেতরে পাথর হয়ে যাচ্ছিলাম, আর সেই সঙ্গে স্বস্তিও পাচ্ছিলাম। তাহলে ভুল আমার হয়নি। ওকে জিজ্ঞাসা করলাম, সুস্মিতাজি কিভাবে খুদকুশি করেছে? বাথরুমে দরজা বন্ধ করে বড় মেম সাহেব তার হাত পায়ে শিরা প্লেট দিয়ে কেটে দিয়েছে। অনেক খুন বেরিয়েছিল। সাহেব তখন বাড়ি ছিল না, কোম্পানির কি একটা কাজে দিল্লি গিয়েছিল। চিৎকার চেঁচামেচি করে দরজা ভেঙে সবাই সুস্মিতাজিকে দেখতে পায়। তাই তাই রক্তের মধ্যে মেম সাহেব পড়েছিল। ওহ, সেই রক্ত! কিছুই তাহলে পাল্টায়নি, শুধু আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু সুস্মিতার সুইসাইডের ব্যাপারটা শুভদীপ আমাকে ফোন করে জানালো না কেন? এটা তো ওর রাহু মুক্তির সুখবর, নাকি ওর কোনো মতলব ছিল? কয়েক মাস পর সব থিতিয়ে গেলে তারপর কি ও খবরটা আমাকে জানাবে? তারপর হ্যাংলার মতো আবার বলবে, লিলু, নতুন করে আবার শুরু করা যায় না? না, সব কিছু আর শুরু করা যায় না, এখন শেষ করার সময়। ওহ, শুভ তাহলে সেই শুভই আছে, আগা 5 তলার নিখুঁত জানোয়ার। সুস্মিতার জন্য আমার কান্না পেল।
তলপেটে চিনচিনে ব্যথা শুরু হলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। মেয়েটিকে বললাম, সাহেব বাড়ি ফিরলে এত সব কথা বলার দরকার নেই, শুধু বলবে আমি খোঁজ করতে এসেছিলাম। আপনার নাম? বলবে শ্যামবাজারওয়ালি মেম সাহেব, তাহলেই তোমার সাহেব বুঝতে পারবেন। এখানে নকরি করতে আমার আর মন লাগে না দিদি। কি করতে বলেছে? ছেড়ে দাও চাকরি। শুভদীপের বাড়ি থেকে ফিরে আসার পথে গনগনে রোদ্দুর আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল। নাকে রক্তের আষ্টে গন্ধ পেলাম। গন্ধটা বাড়ি ফেরা পর্যন্ত আমার নাকে লেগেই রইল। পরদিন সন্ধ্যা নাগাদ শুভদীপকে ফোন করলাম আমি। টেলিফোনে আমার গলা পেয়ে ও একেবারে উৎফুল্ল হয়ে উঠল। লিলু, কাল তুমি আমার বাড়িতে এসেছিলে? আমি ঠিকই আন্দাজ করেছি, তবে তবে ভয়ে তোমাকে ফোন করিনি। থ্যাংক গড যে তোমার রাগ পড়েছে। আমি হয়তো তোমাকে 2-1 সপ্তাহ পরেই ফোন করতাম। কেন? সুস্মিতা সুইসাইড করেছে এই খবরটা আরো থিতিয়ে গেলে তারপর আমাকে জানাতে? ওহ লিলু, সবসময় তুমি এত মারমুখী হয়ে থাকো কেন বলো তো? কবে তোমার সঙ্গে দেখা হচ্ছে বলো? খুব জরুরি কথাবার্তা আছে। কথা শেষ করার আগে হেঁচকি তোলার মতো একটা শব্দ করলো শুভ। কি হলো? ও কিছু নয়। কবে তোমার সঙ্গে দেখা হচ্ছে বলো না? অনেক 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 জরুরি কথা আছে। আমারও তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। আজ রাত 8টার সময় তুমি আমার বাড়িতে আসবে? না, তার চেয়ে বরং তুমি আমার বাড়িতে এসো। আমার শরীরটা ভালো নেই। তোমারও তাহলে শরীর খারাপ হয়? লিলু প্লিজ, ঠাট্টা করো না। আমার শরীরটা ভালো নেই। তুমি রাত 8টায় চলে এসো। হ্যাঁ, তুমি এলে কোনো প্রবলেম হবে না। দোতলার দক্ষিণ দিকটাই আমি থাকি। প্রবলেম কি করে হবে? প্রবলেম তো সুইসাইড করেছে। হেঁচকি তোলার মতো শব্দ শোনা গেল আবার। লিলু প্লিজ, রাত 8টায় এসো কিন্তু। এখন রাখছি। রাত 8টায় ওর বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রচণ্ড গুমট কেটে গিয়ে বাতাস বইতে শুরু করেছে। ওদের বাগানের গাছের পাতা শব্দ করে এপাশ ওপাশ দুলছে। আকাশে তারা ফুটেছে বটে, তবে চাঁদ খানিকটা মেঘে ঢাকা। এক অচেনা বিষণ্ণতা ছেয়ে যাচ্ছিল আমার মনে। শুভদীপের উপরে মনটা নরম হয়ে আসতে চাইছিল, কিন্তু আমার মনে পড়ে গেল সুস্মিতার কথা, 20 বছর আগেকার কথা, আর বেঢপ নগ্ন পুতুলটার কথা। কলিং বেল বাজাতেই গতকালের শ্যামলা মেয়েটি দরজা খুলে দিল। আমাকে সানগ্লাস ছাড়া দেখে ও সহজে চিনতে পারল। বড় সব দোতলার ঘরে আছে, সাহেবকে কাল বলেছি আপনি এসেছিলেন। আমি হেসে ওকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম বাড়িতে। তারপর এগিয়ে গেলাম দোতলায় ওঠার সিঁড়ির দিকে। দক্ষিণ দিকের শেষ ঘরটায় শুভদীপ ছিল। বিছানায় কাঁধ হয়ে বসে টিভি দেখছিল। আমাকে দেখে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে টিভি অফ করে দিল। সোজা হয়ে উঠে বসতে বসতে কৃষ্ট হাসল। আরে এসো বসো। আমি টিভির প্লাগ পয়েন্টের সুইচটা অফ করে দিলাম। ঘরের ভেতরটায় এক পলক চোখ বুলিয়ে নিলাম। সর্বত্র বড়লোকি ছাপ, সব কিছুই সাজানো ফিটফাট। আমি শুভদীপকে খুঁটিয়ে দেখলাম। প্রায় 5 মাস পর ওকে আমি দেখছি। এর মধ্যেও তেমন কিছু একটা পাল্টায়নি, অন্তত ওর বাইরেটা পাল্টায়নি, কিন্তু ওর ভেতরটা যে পাল্টে যাচ্ছে সে খবর আমার চেয়ে ভালো আর কে জানে। আমি একটা শৌখিন মোড়া টেনে নিয়ে ওর বিছানার কাছে বসলাম। ওর মুখে ক্লান্তি শান্তির পাণ্ডুর ছাপ। শুভ, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার আছে। তোমার মাত্র কয়েকটা কথা বলার আছে লিলু, আর আর আমার তোমাকে অনেক কথা বলার আছে। কথা শেষ করেই ও হেঁচকি তোলার মতো শব্দ করল। জোর করে ঢোক গিলে গলা দিয়ে উঠে আসা কোনো জিনিসকেই রুখে দিল।
শুভ, আমার কথাগুলো মন দিয়ে শোনো। ও আমাকে প্রায় বাধা দিয়ে বলল, ভাবতেই পারছি না তুমি তুমি আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে গল্প করছো। আরো অনেক কিছুই তুমি ভাবতে পারবে না। হঠাৎই ও পেট খামচে ধরলো, যন্ত্রণায় কুকিয়ে উঠল। তারপর আমার থেকে একটু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বসে ওর বমি করার শব্দ শুনতে পেলাম। একটু পরেই ও মুখ টুক ধুয়ে ফিরে এলো। ক্লান্ত পা ফেলে বিছানায় গিয়ে বসলো। কি, তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, কয়েক মাস ধরেই জানো তো এরকম হঠাৎ হঠাৎ পেট ব্যথা করছে, বমি পাচ্ছে, গা গুলোচ্ছে। একটু পরেই আবার সব ঠিকঠাক। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়েছি, বলছে কিছু হয়নি, হয়তো নতুন টাইপের কোনো ভাইরাল ইনফেকশন। কয়েকটা ট্যাবলেট দিয়েছে, কিন্তু কিন্তু তাতে বুঝলাম, কাজ শুরু হয়েছে। আর কেউ এই শরীর খারাপের রহস্য বুঝতে পারবে না। ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই শুভ। তোমার কি হয়েছে আমি বলে দিচ্ছি। শুভ যন্ত্রণায় মুখ কুঁচকে অবাক চোখে আমাকে দেখলো। তুমি আমাকে ভালো করে দাও লিলু। এখন ভগবানও তোমাকে ভালো করতে পারবে না। শোনো শুভ, কাল আমি এ বাড়িতে এসেছিলাম, সুস্মিতার কথা সব শুনেছি। কে বলেছে? আশা? আশা কি ভালোবাসা কি নাম আমি জানি না, তবে তোমাদের কাজের মেয়েটাই সব বলেছে। শুভদীপ বিরক্ত হয়ে চাপা গলায় বলে উঠল, সুস্মিতা নিজের দোষে মরেছে, ওর মাথার দোষ ছিল। হ্যাঁ, মাথার দোষ তো ছিলই, নইলে তোমার মতো পাবলিককে বিয়ে করে? যাকগে, এবার জরুরি কথাগুলো শোনো। ওকে মন্ত্রতন্ত্রের ব্যাপারগুলো খুলে বললাম। শুভদীপ তাচ্ছিল্যের হাসি হাসল। লিলু, আমার কাছে হুইচো যা, স্যান্ডউইচও তাই। তুমি ঠাট্টা করছো না? না, একটুও ঠাট্টা করছি না। তোমাকে তো আগেও বলেছি আমি কি করে দিন চালাই, আর আমার বাড়িতে গিয়ে তুমি টুকটাকের জিনিসপত্রও দেখেছো। শুভ তল পেটে হাত বোলাতে লাগলো, একটা বালিশ কোলে টেনে নিয়ে আরাম করে বসতে চাইল। শুয়ে পড়ো, তাহলে আরাম পাবে। ও কি ভেবে সত্যি খাটের মাথার দিকটাই হেলান দিয়ে শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক ঠেলে। তখন ওকে পুতুলটার কথা বললাম। অনেকক্ষণ চুপ করে রইল। নিস্তব্ধতা আমাদের ডুবিয়ে দিল। তারপর ও হঠাৎ উঠে বসে একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে তাচ্ছিলের হাসি হেসে বলল, টুকটাক, মারণ, উচাটন, তন্ত্র মন্ত্র, এসব বুজরুকি যারা বিশ্বাস করে তারাই ওতে ভয় পায়। আমি ওসবে বিশ্বাস করি না লিলু। আচমকা ওয়াক তুলল শুভদীপ। মুখ কুচকে গেল ওর। জোর করে স্বাভাবিক হতে চেষ্টা করলো। কিন্তু আমি ওসবে বিশ্বাস করি শুভ, আর অবিশ্বাসীদের বিশ্বাস করাই। কমাস ধরে তোমার গা বমি, পেট ব্যথা, গা ব্যথা সব কি মিথ্যে? অবশ্য পুতুলটার কথা তখন তুমি জানতে না। ওসব কাকতালীয় ব্যাপার। আমি মোড়া ছেড়ে উঠে ওর কাছে এগিয়ে গেলাম। ওর একটা হাত ধরলাম, নরম গলায় বললাম, শুভ, আজ শুধু তোমাকে সত্যি কথাই বলবো। আর কদিন পরেই এসব তন্ত্র মন্ত্রে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ বাচ্চাটা তখন নড়বে, চড়বে, হাত পা ছুড়বে, তুমি নিশ্চয়ই টের পাবে। এক টান মেরে আমার হাতটা ছাড়িয়ে নিল শুভ। সিগারেটের শেষ টান দিয়ে গুঁজে দিল অ্যাস্ট্রেতে। এমন সময় আশা আমার জন্য জল খাবারের ট্রে নিয়ে এলো। একটা টি টেবিলে মিষ্টির প্লেট, চা, বিস্কুট ইত্যাদি সাজিয়ে দিয়ে ও চলে গেল। ও চলে যেতেই শুভদীপ চেঁচিয়ে বলল, তোমার ওসব নোংরা কথা আমি শুনতে চাই না। আমার আমার গা ঘিন ঘিন করছে। তুমি চটপট এগুলো খেয়ে চলে যাও প্লিজ। আমি টেবিলের কাছে গিয়ে একটা মিষ্টি মুখে দিলাম। সেটা খেতে খেতে হাসলাম।
20 বছর আগে আমিও ঠিক এই রকম হাত পা ছোড়া নড়াচড়া টের পেয়েছিলাম। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, বাচ্চার বদলে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, এই মুহূর্তে। রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল শুভ। ও বিছানা থেকে নেমে এক পায়ে গিয়ে এলো আমার দিকে। আমি ঠান্ডা গলায় বললাম, আর এগিয়েও না, আমাকে সুস্মিতা পাওনি, একটু বেচাল দেখলেই তোমার হাল আরো খারাপ করে ছাড়বো। বেশ বুঝতে পারছিলাম শুভদীপের চোখ ওর দেখা লীলাকে আর একটুও চিনতে পারছিল না। তুমি এক্ষুনি বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। হুমকি দিয়ে বলল, হ্যাঁ যাব, এই সময় তোমার বিশ্রাম দরকার। আউট, আউট, কোনো কথা আমি শুনতে চাই না। আউট। আঙুল তুলে ও দরজা দেখিয়ে দিল আমাকে, আর একটা মিষ্টি নিয়ে মুখে দিলাম আমি। আজ তো মিষ্টি মুখ করারই দিন। লক্ষ্য করলাম শুভর চুল এলোমেলো, দু চোখে ভয়। আমি দরজার দিকে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। পুতুলটার সব কথা ওকে বলা দরকার। একটা কথা তোমাকে এখনো বলিনি। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। চেঁচিয়ে কোনো লাভ নেই শুভ। শোনো, পুতুলটা হচ্ছে অনেকটা অর্ধনারীশ্বর। ওটার উপরের পোর্শনটা মেয়ে আর নিচের পোর্শনটা ছেলে। শুভ বিভ্রান্ত নজরে দেখতে লাগলো আমাকে। আমার কথাও ঠিক মতো বুঝে উঠতে পারেনি। পুতুলটার পক্ষে মা হওয়া কি কষ্টের, এবার নিশ্চয় বুঝতে পারছো। ঠিক একই রকম কষ্ট তোমারও হবে। শুভদীপ থম মেরে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা এখনো ওর কাছে বোধহয় স্পষ্ট হয়নি। পরে বুঝবে, 10 মাস 10 দিন যখন পূর্ণ হবে। ওকে একটা চুমু ছুঁড়ে দিয়ে বিদায় নিলাম। ওর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার পা কাঁপছিল, মাথা টলে যেতে চাইছিল। জ্বালা ধরা চোখ নিয়ে আমি স্মৃতিকণাকে দেখতে পেলাম আমার পাশে পাশে নাচতে নাচতে চলেছে, তীব্র উল্লাসের নাচ। শুনতে পেলাম বাবা কপাল চাপড়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। আমি ঝাঁঝিয়ে উঠলাম, বেশ করেছি, এতদিনে 20 বছরের ঋণ শোধ হলো। অন্ধকার পিচের রাস্তা থেকে তাপ উঠছিল। বাড়ি ফিরে আমাকে স্নান করতে হবে। এমন সময় পেছন থেকে শুভদীপের বুক ফাটা চিৎকার শুনতে পেলাম। যন্ত্রণা আর আতঙ্কের চিৎকার। সে চিৎকারে বুক কেঁপে ওঠে। হঠাৎই মনে হলো চিৎকারটা বোধ হয় আমার কল্পনা, কারণ এখনো তো 10 মাস 10 দিন হয়নি। আপনারা এতক্ষণ শুনছিলেন কাল রাত্রির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে কমেন্ট করে। দীপিকার সাথে আজ গল্প পাঠে ছিল অর্পণ, জুনিয়র শুভদীপের চরিত্রে রৌনক, আর সিনিয়র শুভদীপ তন্ময়। জুনিয়র লীলার চরিত্রে স্নেহা। শুভদীপের বাবার চরিত্রে ছিল মনোহর মণ্ডল। লীলার মায়ের চরিত্রে দিশা। লীলার বাবার চরিত্রে তন্ময়। জনৈক ছেলে ও ভিক্ষুকের ভূমিকায় সৌভিক। লীলার ক্লায়েন্টের ভূমিকায় স্নেহা। আশার ভূমিকায় দিশা। সূত্রধরের ভূমিকায় আমি শান্তনু। গল্পটির নির্দেশনা দিয়েছেন তন্ময় দাস। আর এই অপূর্ব পোস্টারটি আপনারা দেখছেন, এটি ডিজাইন করেছে অর্পণ। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।